হ্যালো স্টুডেন্টস, সকলকে বিএসএসিআই বেলুড়ে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমরা ইংলিশের একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যদিও মানে তর্কের খাতিরে এনটিপিসি তে ইংলিশ নেই, কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিপিএসসি, ঝাড়খণ্ড টেট, মানে প্রাইমারি টেট, ইংরেজিটা সব জায়গাতে আছে ল্যাঙ্গুয়েজ হিসাবে। ঠিক আছে, সেটা আমরা টিচিং এর এক্সাম দিই কিংবা কম্পিটিটিভ এক্সাম। তো একটা অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত ইংরেজি সাবজেক্টটা আমাদের সঙ্গে। আর এই ইংরেজি দেখলেই আমাদের কারো কারো খুব ভয় লাগে, কিভাবে এগোবো, কি করব, আমার তো কোনো রুলস মনে থাকে না, আমি ইংরেজি পারি না, ইংরেজি বলতে পারি না, মানে একটা যেন বিস্তর ভয়। কি ঠিক বলছি? কার কার আমার সঙ্গে একমত? কার কার একই রকম মনে হয়? ইভেন আমি নিজেও মানে অতটা ভালো ইংরেজি জানি না। ঠিক আছে, তো কোথাও গিয়ে একটা ভয়ের কারণ ইংরেজি। কিন্তু সত্যি কথা বলতে, ইংরেজির যদি কিছু জায়গা একটু ভালো করে দেখে নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, মানে অন্তত দেখো, তুমি তো আর ইংরেজ হতে চাইছো না, তোমার দরকার ইংরেজিটা শিখে পরীক্ষাটা উতরে যাওয়া, যাতে তুমি এক্সামের উত্তরগুলো করে আসতে পারো, সাকসেসটা পেতে পারো, সাকসেসের পথে ইংরেজি বাধা হয়ে না দাঁড়ায়। কে কে আমার সঙ্গে একমত? দেখো, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। একেবারে ইংলিশ পড়ে ইংরেজ হয়ে যাব, সেটা কথা নয়। আমরা সেটা করতে বসিনি। আমরা যেটা করতে বসেছি সেটা হচ্ছে আমাদের চাল কলা বাধা বিদ্যা। আমাদের ওই একটা চাকরি, একটা সরকারি চাকরি, একটা সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো হলেই যথেষ্ট আপাতত। ঠিক আছে, তারপরে রিসার্চ করা, গবেষণা করা ইত্যাদি সেগুলো তো আছে। ঠিক আছে, তো সব মিলিয়ে ইংরেজিতে ঠিক কি কি লাগে, কি পড়তে হয়, কিভাবে পড়া উচিত, সেটার জন্যে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় শিক্ষিকা অমৃতা ম্যাডামকে। তো আমি আর ইংরেজি নিয়ে বেশি কিছু বলবো না, ম্যাডাম লিখেই দিয়েছে টেক ইংলিশ ইজি, মানে ইংরেজি নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই। তো আজকে ম্যাডাম সেই চাপ মুক্তির উপায় আমাদেরকে দেখাবেন, এবং আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। ম্যাম। ধন্যবাদ স্যার। স্যারের কথা দিয়েই আমি আজকে আমাদের এই ক্লাসটা শুরু করছি। সকলকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকের আমাদের এই স্পেশাল ক্লাসে। তো স্যার যা যা কথাগুলো এতক্ষণ ধরে তোমাদেরকে বললেন, আশা করি আমরা সবাই প্রত্যেকে স্যারের কথাগুলোর সঙ্গে একদম সহমত, 100% সহমত। কেন না, স্যারের কথা যেখান থেকে শুরু হলো প্রথমে, যে আমাদেরকে ইংলিশটা জানতে হবে। কেন জানতে হবে? আমাদেরকে একটা সরকারি চাকরি পেতে আমাদেরকে কিছু কিছু ইংলিশ আমরা শিখেছি, আমরা পড়েছি, আমরা আমাদের স্কুল থেকে পড়ে চলেছি। সেই ইংলিশ গুলোকেই আমাদেরকে একটু ঝালিয়ে নিতে হবে, বা একটু হয় না যে অনেক জিনিস, অনেক বিষয়, অনেক টপিক বছরের পর বছর না পড়ার ফলে কি হয়, সেগুলোতে একটু মরচে লেগে যায়। তো আমরা যখন গ্রাজুয়েশন শেষ করে, অনেকে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে একটা সিদ্ধান্তে আসি যে না, এবার আমি একটা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করব, সেই লাইনটা ধরেই আমি এগোবো, তখন যখন আমি আবার নতুন থেকে আবার সেই প্রথম থেকে শুরু করতে বসি, সেটা কিন্তু শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে নয়, এটা কিন্তু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও অনেকটা সত্যি। যে তখন আমরা বুঝতে পারি যে অনেক জিনিস আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে সেটার কারণ আছে, এবং সেই কারণটা খুব মানে যথাযোগ্য। কেননা আমাদের সাবজেক্ট, আমরা যে কেউ অনার্স নেয়, পার্স কোর্স যখন অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমাদের পড়তে হয়, প্লাস বিভিন্ন আরো কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আমাদেরকে পড়ে পাস করতে হয়, এর ফলে কি হয়, অনেক বিষয় আমাদের ওই প্র্যাকটিসের অভাবে বা আমাদের কালচারের অভাবে সেগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের স্মৃতিশক্তি থেকে আস্তে আস্তে আবছা হতে শুরু করে। এবার যখন তোমরা ডিসিশন নিচ্ছ যে হ্যাঁ, আমরা এবার এই এই কিছু নির্দিষ্ট কিছু পরীক্ষাকে টার্গেট করে, কেউ টিচিং, শুধুমাত্র টিচিং এর সেকশনে পরীক্ষাগুলোকে ট্রাই করছো একদিক থেকে, কেউ কেউ ভাবছো না আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোকে টার্গেট করব। সেখানে প্রত্যেকটা, আমি এই যে এই যে স্যার যে এতগুলো চাকরির পরীক্ষার কথা স্যার বললেন, প্রাইমারি, সেটা টেট হোক কি সিটেট হোক, কি এই বিহারের বিপিএসসি,
এই এনটিপিসি যে এই এত হিউজ একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা রিক্রুটমেন্টের একটা অ্যাডভার্টাইজ আমাদের এই যে পাবলিশ হয়েছে রিসেন্টলি, সেখানে প্লাস প্রতি বছর যে এমটিএস, সিজিএল, এই যে ব্যাংকিং, এই যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমাদের দুটো জিনিস কিন্তু একদম ম্যান্ডেটরি, মানে দুটো সাবজেক্ট। সেটা হচ্ছে এক নম্বর ম্যাথমেটিক্স, ম্যাথ ছাড়া চলে না, চলবে না, এবং আর সেকেন্ড হচ্ছে ইংলিশ। এবার এই দুটি সাবজেক্ট এমনই সাবজেক্ট যেখানে এটা কেউ হলফ করে বলতে পারবে না আজ অব্দি যে 80% স্টুডেন্টের দুটো সাবজেক্টেই সে খুব একদম মানে ওয়েল প্রিপেয়ার ফ্রম দ্য বিগিনিং, এটা কিন্তু কেউ বলতে পারবে না। হয় কারোর ম্যাথে খুব ভীতি, বা হয়তো অনেকের ইংলিশে ভীতি। এবং ইংলিশে ভীতি হওয়ার আমাদের যেটা সব থেকে মেন কারণ, সেটা হচ্ছে দেখো আমরা তো সবাই কম বেশি বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি, তো সেখানে স্বাভাবিকভাবে আমরা আমাদের মাতৃভাষাকেই বেশি মানে প্রাধান্য দিয়েছি। এর ফলে কি হয়েছে, ইংলিশ শিখেছি, হ্যাঁ ইংলিশ শিখেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছি, পাস করেছি, কিন্তু তাও ইংলিশটাকে নিজের করে নেওয়ার যে ক্ষমতা, সেখানে কোথাও গিয়ে না একটা ল্যাকিং থেকে যায়, একটা কোথাও গিয়ে যেন আমরা পিছিয়ে পড়ি, বা আমাদের মন যেন একটু আগে থেকেই দুর্বল হয়ে পড়ে যে ও ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে একটা পুরো একটা আর্টিকেল লিখতে হবে, ইংলিশে কয়েকটা লাইন লিখতে হবে, ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে হবে। এই কথা শুনলেই আমাদের একটা মানে অ্যাংজাইটির মতন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তার উপর যখন তোমরা এইরকম কিছু গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ এবং সেখানে নিতে গিয়ে দেখছো যে এখানে ইংলিশ কিন্তু সেই আমাদের আবার সেই গ্রামার, ভোকাবুলারি, এইগুলো নিয়েই আমাদেরকে আবার পড়তে হবে। এবার গ্রামারেও অনেকের খুব বিশাল একটা ভীতি জায়গা থাকে, টেন্স, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, অনেকেই জাস্ট একটু পাস করার মতন করে সেই সময় একটু পড়ে প্রিপারেশন নিয়ে জোর দিয়ে হয়তো করে ফেলেছিল, কিন্তু ওই প্রশ্নগুলোই যখন দেখবে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসছে এবং রিপিটেটিভলি এবং ভালো মাত্রায় সেগুলো আমাদের অ্যাটেম্প্ট করতে হচ্ছে, তখন কিন্তু অনেকে ঘাবড়ে যায়। অনেকে ঘাবড়ে গিয়ে তখন কিন্তু আবার দেখা গেল কিছু বছর পর, 1-2 বছর পর তারা আবার সরকারি চাকরির যে একটা প্রচেষ্টা তারা শুরু করেছিল, সেটাকে শুধুমাত্র একটা ভীতির কারণে, শুধুমাত্র একটা নার্ভাসনেস এর কারণে তারা সেখান থেকে পিছিয়ে আসে এবং লাইনটা চেঞ্জ করে নেয়। তখন কিছু হয়তো কর্পোরেট সেক্টর বা কোনো অন্যরকম অন্য কোর্স বা হায়ার স্টাডিজ তারা যোগদান করে। এই ভীতির জায়গাটায় আমাদেরকে কাটাতে হবে এবং এই ভীতিটাকে আমাদের মন থেকে দূরে সরাতে হবে, না হলে কিন্তু আমরা পারবো না। শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে না, ম্যাথের ক্ষেত্রেও এটা খুব সত্যি যে ভয় পেলে কিন্তু সেই সাবজেক্টটা বা সেই জিনিসটা আরো বেশি কঠিন হয়ে যায়। সেই ভয়টাকে আমাদের দূর করতে হবে, এবং সেই ভয়টা তাহলে আমরা কি করে দূর করবো? দেখো, রেলের পরীক্ষার ক্ষেত্রে যেটি স্যার বললেন যে যেহেতু ইংলিশের ওপরই তোমাদের প্রশ্ন আসবে এবং ইংলিশটা যেহেতু ম্যান্ডেটরি বিভিন্ন রকম আমাদের রাজ্য সরকার বলো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষাতে, তাই ইংলিশের ওপর বেস করে যা যা ওরা সিলেবাস প্রোভাইড করে, সেই সিলেবাসের আন্ডারে আমাদের আমি সেই মানে কি কি পড়তে হবে এবং কোন মানে কি কোন কোন টপিকের ওপরে মেনলি প্রশ্নগুলো হয়, সেগুলো আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি তোমাদের জন্য। এবং আমরা এবার দেখব যে আমাদেরকে এই ইংলিশ গ্রামার, মূলত তো ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন বা প্যাসেজ, এইগুলোর উপরে মেনলি ইংলিশের প্রশ্ন তৈরি হয়। তো এইগুলোকে অ্যাটেম্প্ট করতে এবং সফলভাবে আমরা কি করে অ্যাটেম্প্ট করব, তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই জানতে হবে আমাদেরকে যে সিলেবাসে ঠিক কি কি থাকে, ঠিক আছে, কি কি জিনিস আমাদেরকে পড়ে যেতেই হবে। এবং যারা ধরো ভুলে গেছো, মানে পড়েছো এক সময় কিন্তু মানে প্র্যাকটিসের অভাবে বা বই খুলেই দেখা হয়নি, এখন যখন নতুন নতুন বই কিনছো, ম্যাটেরিয়ালস দেখছো, প্রশ্ন দেখছো, প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন ঘাটাঘাটি করছো, তখন অনেক স্টুডেন্টস না এটাই বুঝতে পারে না যে প্রশ্নটা কোন টপিকের আন্ডারে রয়েছে। অনেকে প্যাটার্ন চিনতে পারে না, প্রশ্ন দেখে প্রশ্ন পড়ে চিনতে পারে না যে কি করতে বলেছে, কিসের অ্যান্সার চেয়েছে, এটা কি ইডিএমস এর অ্যান্সার চেয়েছে নাকি ফ্রেজাল ভার্বস এর, এটা কি ফ্রেজাল ভার্বের আন্ডারে এই প্রশ্নটা, এটাই আইডেন্টিফাই করতে পারে না।
তাহলে তোমাদেরকে তাহলে বুঝতে হবে, যদি এরকম কনফিউশন ক্রিয়েট হয় পরীক্ষার হলে গিয়ে, তাহলে বুঝতে হবে তোমাদেরকে যে সেই কোথায় কোথায় তোমরা ল্যাকিং করছো, এবং সেই ল্যাকিং গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করতে হবে। দেখো এখনো অবধি তো এটা মোটামুটি বুঝতে পারছো, বা যে মানে একটা ধারণা তোমাদের তৈরি হয়েছে যে একটা সরকারি চাকরি, বি ইট রাজ্য সরকার, বি ইট কেন্দ্রীয় সরকার, কোনো চাকরি পাওয়াই কিন্তু সহজ নয়, এবং সেটাকে ফার্স্ট টাইম অ্যাটেম্পটে ক্র্যাক করা কিন্তু মুখের কথা নয়। করে অনেকে, যে করে না তা নয়, এরকম অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকে ভালো ভালো স্টুডেন্ট আমি বলবো, কিন্তু তার মধ্যেও কিছু এক্সেপশনাল স্টুডেন্টস থাকে যারা ফার্স্ট অ্যাটেম্পটে সরকারি চাকরি পায়, অবশ্যই পায়, এরকম স্টুডেন্ট আজও আছে, এখনো আছে। শুধুমাত্র যে মানে এটা খুব সত্যি যে শুধুমাত্র যে এই যে যা ঘটছে বিগত কয়েক বছর ধরে এত দুর্নীতি, এটার ফলে যে যারা সত্যিকারের যোগ্য তারা যে একদম চাকরি পাচ্ছে না তা কিন্তু হচ্ছে না। তাহলে তারা কি করে পাচ্ছে? এবং তারা যদি পারে তাহলে তোমরা পারবে না কেন? মনের মধ্যে এই পজিটিভিটি এবং একটু কনফিডেন্সটা ক্রিয়েট করতে হবে সবার আগে, ঠিক আছে? ওরা যদি পারে তাহলে আমিও পারবো। এবার তাহলে ওরা পারছে, তাহলে ওরা কিছু টেকনিক ফলো করছে, কিছু রুটিন ফলো করছে ওরা। আগে আগে আমরা যে কোনো সরকারি চাকরি, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, আইএএস, আইপিএস, সিভিল সার্ভিসেস, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেটা দরকার, এই যে সামনে এই যে রেলওয়ে এনটিপিসির যে একটা একটা এত ভালো একটা অপরচুনিটি আসতে চলেছে, এটার জন্য তোমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিন তৈরি করতে হবে। একটা সবার আগে একটা রুটিন তৈরি করে নাও, যে রুটিনটা তুমি ফলো করে চলবে এই কয়েক মাস। সকাল, দুপুর, বিকেল, রাত ডিভাইড করে কোন কোন সাবজেক্টে কতটুকু সময় তুমি দেবে এবং সেটা কখন কখন পড়বে, তারপর ঠিক করবে কখন সেটাকে রিভাইজ করবে। এটাকে কিন্তু আগে ক্রিয়েট করতে হবে। সেই রুটিনটা, সেই চার্টটা বানিয়ে তুমি যে ঘরে তুমি পড়তে বসো প্রত্যেকদিন, সেই ঘরের সামনের দেওয়ালে তুমি সেটাকে চিটিয়ে নাও। প্রত্যেকদিন সকালে দিনটা শুরুই করো যে আজকে আমি কি করবো। রিপিট, মানে একদম ডেইলি সেম রুটিন প্রত্যেকদিন তুমি রাখবে না, রুটিনটাকে চেঞ্জ করবে। তাহলে তো একটা মনোটোনাস, একটা বোরিং, একটা পড়াশোনার মধ্যে একটা তখন মন বসতে চাইবে না, সেটা করবে না। রুটিনটাকে চেঞ্জ করবে। যদি তোমার মনে হচ্ছে যে আজকে আমার সকালে 8টা থেকে 9টা অবধি আমাকে এইটা পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে, তোমার একদম ইচ্ছা করছে না আজকে জেনারেল অ্যাওয়ারনেস দিয়ে দিনটা শুরু করতে, তোমার মনে হলো আমি আজকে একটু দেখি জেনারেল নলেজ পড়বো, বা আমি একটু ম্যাথ প্র্যাকটিস করব, বা আমি একটু জিআই দেখবো, সেটা করবে। সেটাও করতে পারো, অল্টারনেট করে নিতে পারো। তো এরকম করে আগে কিন্তু যেটা আমাদের সরি সবাই, এটা কিন্তু দেখবে আমাদের গুরুজনরা, বা আমরা যখন স্কুলে কলেজে আমরা যখন যেখানে যেখানে আমরা টিউশন, স্বাভাবিকভাবে আমরা টিউশন পড়তাম, সেই টিউশনে যখন আমরা স্যার ম্যাডামদের কাছে পড়তাম, ওনারাও কিন্তু ঠিক এইভাবে আমাদেরকে গাইড করতেন যে যদি কোনো কিছু লক্ষ্যে তোমরা পৌঁছতে চাও তাহলে নিজেকে আগে একটা নিয়মানুবর্তিতার মধ্যে আনতে হবে, একটা স্ট্রিক্ট রুটিন ফলো করতে হবে। যে বা যারা এই রুটিন ফলো করে চলে, দেখবে আলটিমেটলি 1 বছর না হোক, 2 বছর না হোক, 3 বছরের যখন তারা 3 বছর সেই প্রিপারেশন ফেজে পড়ে, তারা কিন্তু অবশ্যই একটা হতে পারে, একটার বেশিও চাকরি তারা কিন্তু ক্র্যাক করে ফেলে। যারা সিভিল সার্ভিসেস ক্র্যাক করছে, কি করে করছে? তারা নিজেকে একদম বাইরের জগতের থেকে একদম পুরোপুরি মানে ডিট্যাচড করে, বাড়িতে থেকে, বাইরের জগৎ থেকে ডিট্যাচ বলতে আমি বলছি না যে তুমি কারোর সঙ্গে কথা বলবে না, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবে না, একটু ঘুরতে যাবে না, একটু সময় কাটাবে না, না সেটা নয়। তোমাকে আমি বলছি না যে তুমি তোমার যে একটা সোশ্যালি তোমার ইনভলভমেন্ট সেটাকে পুরোপুরি বন্ধ করে দেবে, সেটা নয়। আজকাল তো সবার কাছে হাতে হাতে ফোন, তুমি চাইলেও তুমি বাইরের জগৎ থেকে নিজেকে ডিট্যাচ করতে পারবে না। কিন্তু ফোনটাকে আমি, বা মোবাইলটাকে, ইন্টারনেটটাকে আমি কিভাবে ইউজ করব সেটা কিন্তু আমার উপর আছে। আমি ভালো কাজের জন্য ইউজ করতে পারি, আবার নিজেকে স্পয়েল করার জন্য ইউজ করতে পারি। সেটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি কিসের জন্য ইউজ করব। ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোকে আমি আদৌ কি এগুলো আমার কিছু ভালো হচ্ছে, বা আমি কিছু নিজের কিছু উন্নতি ঘটাতে পারছি এগুলো ডেইলি এতটা সময় দিয়ে ইউজ করে? যদি আমার মনে হচ্ছে যে না, এটা হচ্ছে না, দেন
আমাকে সেই অ্যাপগুলোই উড়িয়ে দিতে হবে আমাকে ফোন থেকে। তাতে যদি আমার কিছু ভালো হয় সেটা আমার জন্য ভালো, কিন্তু ইউটিউব অবশ্য নয়, কেননা ইউটিউব থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, কিন্তু ওই যে বললাম ভালো কাজে ইউজ করতে হবে। তাই আমি প্রথমেই যেটা বলবো সেটা ইংলিশের ক্ষেত্রেও খুব অনেক বেশি প্রযোজ্য, যে রুটিন করে করো। যদি যে যে টপিক গুলো তুমি একদম ভুলে গেছো, তোমার মনে পড়ছে না, তোমার কোনো কালচার ছিল না এত বছর, সেগুলোর উপর বেশি ফোকাস দাও, বেশি সময় দাও, বেশি প্র্যাকটিস করো, কিন্তু রুটিন করে করো। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, বা পরীক্ষাতে এই ধরনের পরীক্ষাতে কোন কোন টপিক গুলোই বেশি আসে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কয়েকটা পয়েন্টস দিয়ে আমি সেইটা লিস্টের মতন করে বানিয়ে রেখেছি। তো অনেকে দেখতে পাচ্ছ, প্রথমে দেখো কি আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এইগুলো যতক্ষণ না তোমরা প্রশ্ন দেখছো, যে মানে প্রশ্নগুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে ক্রিয়েট করা হয়, ততক্ষণ অবধি হয়তো তোমাদের ধারণাটা অতটা ক্লিয়ার হচ্ছে না যে ঠিক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলতে ঠিক কি করতে হবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলতে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট থাকে, সেই ইনকারেক্টটাকে তোমাকে কারেক্ট করতে হবে, বা তোমাকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হলো যে এই সেন্টেন্সটাকে এরকম ভাবে তুমি মানে পজিটিভ থেকে নেগেটিভ করো। ঠিক আছে, মানে তারা সেখানে ওই কোশ্চেনের মধ্যেই হয়তো সেখানে বলে দেওয়া থাকলো, সেরকম ভাবে তুমি হয়তো সেন্টেন্সটাকে ইমপ্রুভ করলে। কিন্তু এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম আছে, আমি যেটা বললাম যে পজিটিভ থেকে নেগেটিভ করো, এগুলো সাধারণত টিচিং এর যে আমাদের এক্সাম গুলো হয় সেখানে ওই ধরনের প্রশ্ন বেশি আসে। এই ধরনের কম্পিটিটিভ, যেটা রেলওয়ে বলো, এমটিএস বলো, সিজিএল, এই সকল ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নের মানে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের আন্ডারে যে প্রশ্নগুলো আসে সেগুলো সব গ্রামাটিক্যাল মিস্টেক থাকে। তোমাকে গ্রামাটিক্যাল মিস্টেকটা হয় খুঁজে বার করতে হবে, না হলে ওর পরিবর্তে সঠিক কোন সেন্টেন্সটা হবে সেটা অপশনসের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের মধ্যে অনেক রকমের প্যাটার্ন থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রপার আর্টিকেল খুঁজে বার করতে হবে, বা প্রিপোজিশন খুঁজে বার করতে হবে, বা যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা পরে আসছে, কিন্তু এটার আন্ডারেও কিন্তু অনেক সময় থাকে যে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট, এটার পরিবর্তে আরেকটা কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসবে, এরকম করেও কিন্তু অনেক সময় প্যাটার্নের আন্ডারে সেটাকে যুক্ত করা হয়। নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমরা জানি আজকাল এটা খুবই পপুলার একটা টপিক। এই টপিকের আন্ডারে প্রত্যেকটা মানে পরীক্ষাতে সেটা পিএসসি ক্লার্কশিপ হতে পারে, আবার এই যে রেলওয়ে এনটিপিসির জন্য আমরা এই যে পড়াশোনা শুরু করছি সেটার আন্ডারে হতে পারে, এমটিএস, সিজিএল, ব্যাংকিং, এখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে মানে, এবং সেখানে এক দুটো নয়, মানে 7টা 8টা এইরকম এতটা বেশি মাত্রায় কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে। এক কথায় তাকে কি বলা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, আমি দেখাবো একটু পরেই, আমরা প্রশ্নে আসবো, তখন তোমরা একদম ফার্স্ট হ্যান্ড তোমরা এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাবে। আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর বলতে ওই যে বললাম যে কোনো আর্টিকেল ভুল থাকতে পারে কোনো সেন্টেন্সের মধ্যে, কোনো প্রিপোজিশন ভুল থাকতে পারে, কোনো অ্যাডভার্ব ভুল থাকতে পারে, টেন্সটা ভুল থাকতে পারে, তোমাকে সেটা কারেক্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পেলিং এরর। স্পেলিং এররটাও কিন্তু আজকাল খুব কমন। স্পেলিং এররের ওপর প্রচুর প্রশ্ন থাকছে আজকাল পরীক্ষাতে। হয় তোমাকে সঠিকটা মানে 4টে অপশনের মধ্যে তোমাকে সঠিক স্পেলড ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে, বা ইনকারেক্ট কোনটা, ইনকারেক্টটা খুঁজে বার করতে হবে, বাস। এই এই মানে কিছু কিছু টপিক থাকে যেটার আন্ডারে কিন্তু প্যাটার্নের খুব একটা ভ্যারাইটি থাকে না, প্যাটার্ন গুলো খুব টু দা পয়েন্ট থাকে, কিন্তু কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু টপিকের কিন্তু প্যাটার্ন ভ্যারাইটি থাকে। ঠিক আছে, যেমন কি, যেমন ইডিয়ামস আর ফ্রেজাল ভার্ব। ইডিয়ামস এর ক্ষেত্রে কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকতে পারে, আবার বলে দিতে পারে যে একটা পার্টিকুলার ইডিয়ামস দিয়ে দিল প্রশ্নে, বললো যে এটার মানে 4টে অপশনের মধ্যে মিনিংটা খুঁজে বের করো। ঠিক সেম হচ্ছে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে। ফ্রেজাল ভার্ব অনেক সময় মার্ক করে দেওয়া থাকলো, নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকলো, তারপর তোমাকে প্রশ্ন করলো এটার সাবস্টিটিউটে কোন ফ্রেজাল ভার্বটা হবে, সেটা নিচে 4টে অপশন থেকে খুঁজে বের করো। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু ভার্ব হতে পারে, প্রিপোজিশনও হতে পারে।
ধরো কোনো একটা ভার্ব বা দেওয়াই নেই, ঠিক আছে, এবার নিচের চারটে অপশনের মধ্যে তোমাকে সঠিক যে ভার্বটা ওই সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে যে সঠিক ভার্বটা হবে সেটা তোমাকে ওখান থেকে খুঁজে বের করতে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রেও তাই, অনেক জায়গায় হয়তো অ্যাট রয়েছে বা অ্যাটের জায়গায় অন রয়েছে, কোথায় অ্যাট বসবে, কোথায় অন বসবে, কোথায় ইন বসবে, এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, আর্টিকেলস এর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, ফ্রেজাল ভার্বস এর ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, ভয়েস চেঞ্জ, টেন্স, এগুলোর ক্ষেত্রে তো প্রচুর নিয়ম রয়েছে। সেগুলো কিন্তু আমি বলছি না, মানে ওই যে স্যার বললেন না, চাপ নেওয়ার কিছু নেই। আমি এই নিয়মের কথা বলছি মানে আমাকে তাহলে এবার প্রচুর মুখস্থ করতে হবে, একবারে সব মনে রেখে যেতে হবে, খাতার পর খাতা একদম নোটস তৈরি করে, আমি সেগুলো বলছি না। সেগুলোর জন্যই আজকের এই ক্লাস, বা সেগুলোর জন্যই আমি পড়াবো বা পড়াচ্ছি তোমাদের। কোন কোন মানে মানে দেখো, আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম, আমরা তো সাবজেক্টে মানে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি তার জন্য তো আমরা টিউশন নিতাম, টিউশনে পড়তাম। এবার প্রত্যেকে তো এমন নয় যে প্রত্যেকে ইংলিশে 100-এ 100 পেতো বা ম্যাথে 100-এ 100 পেতো, কিন্তু টিউশনের যিনি পড়াতেন, যিনি স্যার ম্যাডাম, তারা কিন্তু সবসময় মানে 100% দিয়ে চেষ্টা করতেন যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ম্যাথে বা ইংলিশে 100-এ 100ই পায়। কিন্তু সবাই পেতো না। কেন পেতো না? কারণ যিনি পড়াচ্ছেন তিনি তার সর্বস্ব দিয়ে পড়াচ্ছেন এবং তার কাজ সেখানে শেষ। এরপর শুরু হচ্ছে তোমাদের কাজ বা বাকি স্টুডেন্টসদের কাজ। তারা ওইটাকে যদি, ওই পড়ানোটাকে যদি ভালো করে ইউজ করতে পারে, ম্যাটেরিয়ালস গুলো যদি ভালো করে ইউজ করতে পারে, দেন তারা 100-এ 100 পাবে, তারা পেয়েওছে। তেমনি আমি তোমাদেরকে কিছু শর্টকাট বলে দেবো, বা শর্টকাটে কি করে এই নিয়মগুলোকে মনে রাখবে, বা ওই যে দেখবে যেটা বলাই আছে ক্লাসের ডিটেলসে, যে কিছুটা গল্পের ছলে আমি তোমাদেরকে এই নিয়মগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। কি করে এটা একটা টেকনিক বলা যেতে পারে, এই টেকনিকটা আমি শিখেছিলাম। সেটা হচ্ছে, কোনো জিনিস যদি তোমার খুব কঠিন মনে হচ্ছে, বা তোমার মনে হচ্ছে তুমি এটা মনে রাখতে পারছো না, মানে ইট বিকাম ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার, তখন কি করা উচিত? তখন আমাদেরকে না সেই জিনিসটাকে নিজেদের সঙ্গে বা নিজেদের ডে টু ডে লাইফ বা আমাদের কোনো জানা বা পড়া বা শোনা কোনো গল্পের সঙ্গে সেটাকে রিলেট করা উচিত, বা কোনো ঘটনার সঙ্গে তোমাদের জীবনেই ঘটেছে বা তোমাদের আশেপাশে প্রত্যেকদিন ঘটে, তুমি চোখের সামনে দেখতে পাও, এরকম কোনো ঘটনার সঙ্গে তুমি সেটাকে তোমাকে রিলেট করতে হবে। এই যে বললাম প্রিপোজিশনের কোথায় অ্যাট বসে, কোথায় অন বসে, কোথায় ইন বসে, এইগুলোকে যখন আমি তোমাকে একদম বাংলাতেই, আমি খুব কঠিন ইংলিশ ইউজ করব না, কারণ জানি প্রথমেই ইংলিশ দিয়ে সবকিছু বোঝালে হয়তো ঘেটে যেতে পারে। তাই আমি বাংলাতেই ভালো করে অনেকটা গল্প বলার মতন করেই তোমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো। আমার মনে হয় না এরপর তোমরা আর কোনোদিন, মানে এটা শুধু চাকরি পাওয়া অবধি বলছি না, আর কোনোদিন যখন নিজেরা যদি পরবর্তীকালে কাউকে, হতেই পারে সেটা যে গাইড করলে, একটু পড়ালে, নিজেদের ভাই বোনকে বা নিজেদের থেকে জুনিয়র কোনো স্টুডেন্টকে বা কোনো বন্ধুকে গাইড করলে, তার হেল্প দরকার, বা নেক্সট জেনারেশনকে যখন গাইড করবে, পড়াবে, তখন তাদেরকেও তুমি সেরকম করে শেখাতে ক্যাপেবল হবে, পারবে শেখাতে, যদি নিজে এখন সেটা ঠিকভাবে একবার শিখে যাও। তো একবার যদি মনে ঠিকঠাক বুঝে যাও, ওই ফর্মুলার মতনই, ওই আমাদের ওই বীজগণিতের ফর্মুলার মতনই, যদি একবার ভালো করে মানে জিনিসটা তুমি যদি গিলে নিতে পারো, দেন তো এটা লাইফ লং তোমার সঙ্গে থেকে যাবে। তাই আমি কিছু টেকনিক্স বলে দেবো, আমি কিছু ওয়ে বলে দেবো, যেগুলো থেকে কিন্তু ওই কনফিউশন গুলো কখনো তোমার অ্যাটলিস্ট হবে না, যে হ্যাঁ এটার আগে কেন অ্যাড হলো, ওটার পরে কেন অন হলো না। ঠিক আছে? তারপর হচ্ছে স্পটিং দ্য এরর। এই স্পটিং দ্য এরর কিন্তু নাউন, প্রোনাউন আর ভার্ব, মানে একটা সেন্টেন্স দেয়া থাকলো, তোমাকে কি করতে হবে, তোমাকে ওই সেন্টেন্সটার মধ্যে কি ভুল রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। সেটা নাউন রিলেটেড ভুল হতে পারে, প্রোনাউন রিলেটেড ভুল হতে পারে, ভার্ব রিলেটেড ভুল হতে পারে। অপশন এবার যেরকম দেয়া থাকবে তোমাকে কিন্তু সেরকম সেখান থেকে চুজ করতে হবে। এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে আমাদেরকে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির বেসিক জ্ঞানগুলো কিন্তু আমাদেরকে রিভাইজ করতে হবে। তোমরা সবই জানো, তোমরা কিছু জানো না তা নয়, কিন্তু তোমাদের
রিভিশনের অভাব, প্র্যাকটিসের অভাব, কালচারের অভাব, তাই তোমাদের মনে হচ্ছে আমরা সব ভুলে গেছি। তা কিন্তু নয়। একবার যখনই দেখবে ওই জিনিসটাকে একবার পড়বে, তখন মনে তোমার আস্তে 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 আস্তে, বলছি না যে সব একবারে হয়ে যাবে এমন নয়, আস্তে আস্তে দেখবে সব রিকালেক্ট করতে পারছো। ঠিক আছে? তাই এইগুলোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে যে সেন্টেন্স, যে কনস্ট্রাকশন, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, টেন্স, গ্রামার, এগুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স। একটা ভুল সেন্টেন্স দেওয়া থাকলো, নিচে 4টে অপশনে তোমাদেরকে বললো এটার পরিবর্তে যেটা সঠিক হবে সেটা খুঁজে বের করো। এখানেও কিন্তু তোমাদেরকে ওই বেসিক গ্রামার কিন্তু পড়তে হবে। সেকেন্ড যে মানে নেক্সট তারপরে যেটা, এটাও খুব পপুলার আর খুব কমন একটা টপিক, সিনোনিম আর অ্যান্টোনিম। সিনোনিম আর অ্যান্টোনিম দুটো কি তিনটে থাকবেই থাকবে। সিনোনিম মানে আমরা জানি যে একই অর্থের আরো বিভিন্ন শব্দ কি হতে পারে। অ্যান্টোনিম ঠিক তার উল্টো, তার বিপরীত শব্দ কি হতে, একটা শব্দের তার বিপরীত শব্দ কি কি হতে পারে। অপশনস দেওয়া থাকলো, অপশনের মধ্যে তোমাকে চুজ করতে হবে। এটার জন্য কি দরকার, এখানে কিন্তু অনেকে করতে পারে না, মানে এটা আমি যতটা ইজিলি বললাম যে খুব কমন, খুব পপুলার, খুব মানে আসে, মুখস্থ করবে অনেক, একটু ভালো করে মুখস্থ করে পড়ে গেলে হয়তো পারবে, তা নয়। কেননা ইডিয়মস বা ফ্রেজাল ভার্ব যেমন হাজারের উপর রয়েছে ইংলিশ গ্রামারে, তেমনি এই সিনোনিম অ্যান্টোনিমও কিন্তু প্রচুর প্রচুর মাত্রায় রয়েছে। এবার তোমার পক্ষে সবসময় অতটা লিস্ট ধরে ধরে পড়ে মুখস্থ করে রিভাইজ করে হয়তো সেটাকে আবার আলটিমেটলি লাস্ট অব্দি দেখা গেল তুমি মনে রাখতে পারলে না, তখন কি করবে? তখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ওই জন্যই মানে এটা আমরা আমাদেরকে আমাদের মা বাবারা বলে আসে যে ইংলিশের, আমি বলছি না, ওই যে স্যার বললেন না যে আমাদের কিন্তু ইংরেজ, মানে আমরা ওই লন্ডনে গিয়ে আমেরিকায় গিয়ে তোমাকে ওদের মতন হয়ে যেতে হবে বলে ওদের মতন ফ্লুয়েন্সি আনতে হবে, ওদের মতন করে কথা বলতে হবে, একদম কারেক্ট গ্রামার তোমাকে রাখতে হবে, আমি সেটা বলছি না। ইংলিশ ওয়ার্ড চিনতে পারো, ইংলিশ ওয়ার্ড কালেক্ট করতে পারো, ইংলিশ লেখা এবং বলা এই সম্বন্ধে একটু মিনিমাম যেটুকু নলেজ দরকার সেটুকু কিন্তু আমাদেরকে একটু মানে সংগ্রহ করতে হবে। তার জন্য কি করতে হবে, ইংলিশ ডেইলি নিউজ পেপার পড়তে পারো, বা ইংলিশের কোনো নোভেল পড়তে পারো, কোনো শর্ট স্টোরি পড়তে পারো, পোয়েম পড়তে পারো, কোনো আর্টিকেল পড়তে পারো। ইংলিশের মানে স্পিকিং পাওয়ার বা লিসনিং পাওয়ারও বাড়ানোর জন্য ইংলিশের কোনো মুভি দেখতে পারো। ইংলিশ নিউজ চ্যানেলে যে নিউজ রিড করে, যিনি নিউজ খবর পড়েন, তার ধারাবাহিকভাবে সেই নিউজ গুলো কিন্তু দেখতে পারো। এতে কি হবে, এতে কি হবে, তোমার ওয়ার্ড স্টক বাড়বে, তুমি নতুন নতুন ওয়ার্ড শিখবে, নতুন নতুন ওয়ার্ড সময় তোমার একটা ধারণা তৈরি হবে। এবং এর ফলে যেটা হবে যে অনেক সময় সিনোনিমে যে তোমার প্রশ্নটা যেটা দেওয়া থাকলো, যে ওয়ার্ডটা দেওয়া থাকলো, তুমি সেটা পড়ে তার অপশনে যেগুলো রয়েছে সেই অপশনগুলোকে তুমি চিনতে পারবে অ্যাটলিস্ট। ঠিক আছে? এবং সেখানে যেটা করতে হবে সেটা তারপর তো আমি বলবোই, যে তারপর কি মেথড ইউজ করবে যার ফলে সঠিক উত্তরে পৌঁছতে পারো। তাই আমি আমি এইটুকু একটা জাস্ট খুব ছোট্ট একটা সাজেশন দেব, যে আমি বিশাল কিছু পড়তে বলছি না ইংলিশে, যে সব মানে সারাদিন 24 ঘন্টা ইংলিশ নিয়ে বসে থাকবে, আমি সেটা করতে বলছি না। দিনের 0.5 ঘন্টা কি 40 মিনিট একটু ইংলিশ নিয়ে কালচার যদি করো, ওই যে বললাম নিউজ পেপার বা কোনো রাইটিং পড়ো, তাহলেও কিন্তু এনাফ। ঠিক আছে? আর লাস্ট যেটা আমাদের থাকে পরীক্ষাতে, মোটামুটি সব পরীক্ষাতেই, সেটা নেট থেকে শুরু করে সিভিল সার্ভিসেস, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে 5টা বা 10টার মতন প্রশ্ন, তোমাকে সেখান থেকে প্যাসেজ পড়ে পড়ে সঠিক উত্তর করতে হবে। এবার সেখানে যে শুধুমাত্র প্যাসেজ রিলেটেড প্রশ্ন থাকে তা কিন্তু নয়, ওখানেও কিন্তু অনেক সময় গ্রামার রিলেটেড প্রশ্ন থাকে, ওখানেও কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের উপর মানে প্রশ্ন থাকতে পারে। তাই সেখানেও কিন্তু আমাদের গ্রামারটা লাগছে, গ্রামার কিন্তু পিছু ছাড়ছে না। ঠিক আছে? তাই তবে এটা এটা একটা খুব ভালো দিক এই কম্প্রিহেনশনের ক্ষেত্রে। কম্প্রিহেনশনে কিন্তু যদি 5 মার্কস থাকে, 5-এ 5 মার্কস পাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে, যদি তুমি ভালো করে মন দিয়ে সেটা প্র্যাকটিস করে যাও এবং যদি তুমি রাইট অ্যান্সার গুলো করতে পারো, তো একদম 5-এ 5 পাওয়ার একটা খুব সুন্দর সুযোগ সেখানে তৈরি হয়।
ঠিক আছে? তো এই কটা বিষয় হচ্ছে যেটা আমাদেরকে কভার করতে হবে বা পড়ে মানে একটা মোটামুটি যেটা ভুলে গেছিলে সেটাকে একটা মনে রাখার মতন জায়গাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার আমি তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন আলোচনা করছি, উত্তর দেওয়া আছে, ঠিক আছে? আজকেই একবারেই আমি একদম খুব কঠিন, ওই যে বললাম কোনো কিছু কঠিন দিয়ে শুরু করলে সেটা শেষ আহ ভালো হয় না, মানে সেজন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব একটু সহজ করে পড়ানোর এবং শুরু করার, যাতে এন্ড রেজাল্টটা আমি আস্তে আস্তে কঠিনের দিকে মানে এন্ডে যাওয়ার আগে কঠিনের দিকে আস্তে আস্তে যেতে পারি, ঠিক আছে? কারণ কঠিনগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, কঠিন না করে তো আমাদের উপায় নেই, সেগুলোও প্র্যাকটিস করতেই হবে, কিন্তু তার আগে আমাদেরকে একটু জেনারেল, একটু সফট এই দিকগুলো একটু দেখে যেতে হবে। না দেখো, এখানে কিন্তু একই প্যাটার্নের বা একই টপিকের উপর কিন্তু প্রশ্ন নেই, ঠিক আছে? এখানে বিভিন্ন টপিক মানে টপিকের উপর প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো কি বলছে, যে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করার আগে, এটা একটা জেনারেল রুল, প্রশ্ন ভালো করে পড়বে, অপশনস ভালো করে পড়বে, প্রশ্ন পড়ে একবারে বুঝতে না পারলে সেটা সেকেন্ড টাইম পড়বে, যদি তারপরেও বুঝতে না পারো দেন ফর দ্য টাইম বিং স্কিপ দ্য কোশ্চেন, সেই সময়ের জন্য কোশ্চেনটা স্কিপ করবে। আমি বলছি না যে অ্যাটেম্প করবে না, স্কিপ করবে শুধুমাত্র সেই সময়ের জন্য, কারণ তোমার মনে হচ্ছে তোমার ওখানে আরেকটু সময় লাগবে। এবং আমরা সবাই জানি কম্পিটিটিভ পরীক্ষাতে এখন সবই সিবিটি বেসড এক্সাম হচ্ছে, সেখানে একটা সময় বেঁধে দেওয়া থাকবে এবং সেই সময় খুব তাড়াতাড়ি ছোটে। আশা করি যারা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো, তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তাই সেই সময়টাকে তো আমি বেঁধে রাখতে পারবো না, তাই চেষ্টা করতে হবে যতটা সম্ভব মানে সময়টাকে বাঁচিয়ে সব প্রশ্নগুলোকে অ্যাটেম্প করার। সেখানে যদি তুমি কোথাও গিয়ে আটকে যাচ্ছ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম দেয়ার। এক মানে চেষ্টা করবে সেটাকে দুবারের বেশি যদি মনে হচ্ছে পড়ে বুঝতে পারছো না, কোশ্চেন পড়ে বুঝতে পারলে না, অপশন পড়েও কিছু ধরতে পারলে না, দেন সেই সময়ের জন্য কোশ্চেনটাকে একটু স্কিপ করে নেক্সট কোশ্চেনে গিয়ে কিন্তু একদমই সেটাকে আনঅ্যাটেম্পটেড করবে না। অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নটাকে আবার ফিরে গিয়ে ভালো করে একটু পড়ে বোঝার চেষ্টা করবে। তখন একটু যদি সময় থাকে কিন্তু সময় দেবে, তখন ভালো করে সময় দিয়ে বুঝে তারপর অ্যান্সার করবে, ঠিক আছে? একদম তাড়াহুড়ো করবে না। আমাকে অ্যাটেম্প করতেই হবে, আমাকে কোনো নেগেটিভ মার্কিং নেই, আমি সব অ্যাটেম্প করে আসবো বলে আমি সেই তাড়াহুড়ো করে একদম ভালো করে পড়লাম না বলে লাস্টে যখন তুমি রিভাইজ দিতে শুরু করলে প্রথম থেকে, তখন দেখলে যে এইটার তো মানে মিনিংটা হয়তো অন্যরকম ছিল, আমি তো পুরোটা ভালো করে পড়িনি, এরকম হয়। তাড়াহুড়ো করতে গিয়ে কমসে কম 1 to 2 মার্কস তো ভুল হয়েই থাকে, ঠিক আছে? তাই তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। দেখো আমি প্রশ্নটা পড়ছি, ভালো করে সবাই শুনবে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। ওই যে গ্রামাটিক্যাল এররের কথা বললাম, গ্রামাটিক্যাল এরর গুলো ঠিক কিরকম হয়। ইফ দেয়ার ইজ নো এরর, সিলেক্ট নো এরর। যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর অপশন সিলেক্ট করতে বলছে। প্রশ্নটা কি রয়েছে, আই ওয়াজ ওয়াচিং আ হোল সিন ভেরি কেয়ারফুলি। আমি একটা সিনকে খুব কেয়ারফুলি, খুব যত্ন নিয়ে দেখছিলাম। এই প্রশ্ন মানে সেন্টেন্সটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কিনা সেটা খুঁজে বার করতে বলছে। দেখো চারটে অপশন রয়েছে, প্রথম অপশনটাই হচ্ছে নো এরর, তারপরে আছে এ হোল সিন, তারপরে ভেরি কেয়ারফুলি, তারপরে আই ওয়াজ ওয়াচিং। এখানে দেখো অ্যান্সারটা করে দেওয়া আছে, অ্যান্সারটা রয়েছে আ হোল সিন। কেন আ হোল সিনটার ভুল, মানে এটা রাইট অ্যান্সার হলে মানেটা এটা দাঁড়াচ্ছে যে এই হোল সিনটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর। কেন গ্রামাটিক্যাল এরর, এখানে এই যে আর্টিকেলটা রয়েছে, এখানে এই আর্টিকেলটা হচ্ছে ভুল। এই পরিবর্তে কি বসতো, দা বসতো। এখানে কেন দা বসতো না, এখানে বলছে আই ওয়াজ ওয়াচিং এ হোল সিন ভেরি কেয়ারফুলি। এখানে যিনি বক্তা তিনি বলছেন আমি একটা সিনকে খুব কেয়ারফুলি দেখছিলাম। ও কিন্তু পুরো সিনেমাটা দেখতে দেখতে পার্টিকুলারলি একটা সিন তোমার সামনে চলে এলো, যেটা দেখে তোমার প্রথমে মনে হলো তুমি বুঝতে পারলে না। আমরা এটা করি তো, অনেক সময় আমরা করি, আমরা একটু তখন একটু এগিয়ে যাই, একটু এগিয়ে দিই 10 সেকেন্ডস। যারা এখন সবাই এখন সিনেমা দেখো, সবাই এখন সিরিজ দেখো, সো আমি সেরকম করে রিলেট করে বোঝাচ্ছি। 10 সেকেন্ডস এগিয়ে দিয়ে সিনটাকে আবার রিওয়াচ করো,
কেন? যাতে আরেকবার ভালো করে বুঝতে পারো। এর ফলে বোঝা গেল যে তুমি কিন্তু পুরো সিনেমাটাকে কিন্তু বারবার 10 সেকেন্ড এগিয়ে এগিয়ে তুমি কিন্তু দেখোনি। তুমি তোমার মনে হয়েছে তুমি পার্টিকুলারলি ওই সিনটা তোমার খুব ভালো লেগেছে বা তুমি বুঝতে পারোনি, তাই তুমি 10 সেকেন্ড একটু এগিয়ে দিয়ে তুমি আবার সেটাকে দেখেছো। তাই এই সিনটা কিন্তু একটা স্পেসিফিক একটা সিনের কথা বলা হচ্ছে। এরকম স্পেসিফিসিটির কথা যখন আমি বলবো, নির্দিষ্ট করে যখন কোনো কিছুকে বোঝাবো, তখন কিন্তু আমরা সব সময় দা আর্টিকেলটা ইউজ করবো, এ বসবে না। তাই এটাই একটা রুল বলা যেতে পারে আর্টিকেলের ক্ষেত্রে, যে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাচ্ছে তখন তার আগে সব সময় আমরা দা বসাবো। তাই এখানে অপশন 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো ওই যে বললাম সিনোনিম অ্যান্টোনিম থাকবেই, প্রথমটা শুরুই হচ্ছে অ্যান্টোনিম দিয়ে, মানে বিপরীত শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেওয়া আছে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে রেডিয়েন্স। রেডিয়েন্স মানে আমরা জানি যে একটা ঔজ্জ্বল্য বা গ্লো। এটার বিপরীত বের করতে হবে, কিন্তু সব সময় ওই যে বললাম অনেক সময় না স্টুডেন্টসরা এত কনফিডেন্সে থাকে, মানে কনফিডেন্সটা এত ওভার কনফিডেন্স হয়ে যায় মাঝে মধ্যে, যে ওরা ভালো করে না পড়েও রেডিয়েন্সের সমতুল্য কিছু বা সেম মিনিং এর কিছু খুঁজতে বলেছে, সঙ্গে সঙ্গে হয়তো ওই গ্লিটার করে দিয়ে চলে এলো, বাস ওখানেই কিন্তু গেল। তাহলে উল্টোটা বের করতে হবে, বিপরীতটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো রাইট অপশন করেই দেওয়া আছে, এটা ডালনেস। ডালনেস মানে হচ্ছে একদম নির্জীব বা একদম শুকিয়ে গেছে বা কোনো গ্লো নেই, কোনো ঔজ্জ্বল্য নেই, তাকে আমরা ডাল বনে। আমরা তো আজকালকার দিনে যারা মেয়েরা আছো তারা তো জানোই যে রেডিয়েন্স, গ্লো, ডাল, ডাল স্ক্রিন, সেনসিটিভ স্কিন, তারপর কি যেন নর্মাল স্কিন। হ্যাঁ, তো এইগুলো সম্বন্ধে আশা করি সবারই ধারণা আছে, এটা তো আর মানে খুব একটা কঠিন কিন্তু নয়। তাই এখান থেকে কিন্তু এটা ইজিলি মানে ইজিলি এটা করা যেতেই পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। ইফ ওই একই প্যাটার্নের প্রশ্ন, গ্রামাটিক্যাল এরর খুঁজে বের করতে হবে। হু হ্যাজ ডিস্ট্রিবিউটেড দিস সুইটস অ্যামং দ্য চিলড্রেন? কে এই মিষ্টিগুলো বাচ্চাদের মধ্যে মানে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, মানে সবাইকে দিয়ে দিয়েছে। দেখো আপাতপক্ষে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কোনো ডেফিনেট গ্রামাটিক্যাল এরর কিচ্ছু নেই, ঠিক আছে? একদম হ্যাজ রয়েছে, ভার্ব ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে, তারপর যা প্রিপোজিশন যেটা অ্যামং সেটাও ঠিক আছে। তাই কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো গ্রামাটিক্যাল এরর কিন্তু নেই। তাই এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হচ্ছে নো এরর। অনেক সময় ক্যান্ডিডেটসদের মধ্যে একটা ধারণা থাকে যে প্রশ্ন যখন দিয়েছে তখন নো এরর কোনোদিনই অ্যান্সার হবে না। কেন ভাই, কেন হবে না নো এরর? সব মানে হয়তো কোনো এরর নেই, তাও তার মনের মধ্যে কাজ করছে না এমনি এমনি তো প্রশ্নটা দেবে না, নিশ্চয়ই কিছু গ্রামাটিক্যাল এরর রয়েছে। এই করতে গিয়ে না কি হয় লাস্টে, হয়তো কিছু এরর ছিল না কিন্তু সে তার ওই ওখানে আবার ল্যাক অফ কনফিডেন্স হয়ে যায়। ল্যাক অফ কনফিডেন্সের জন্য সে একটা যেটা ভুল ছিল না সেটা হয়তো করে দিয়ে চলে, হু হ্যাজ ডিস্ট্রিবিউটেড করে দিয়ে চলে এলো। তার মনে হয়েছে এটা হু হ্যাড হবে, কেন হবে? নো এররটাও কিন্তু অ্যান্সার হতে পারে কখনো কখনো, এটাকে ধরে নিয়ে কিন্তু তোমাকে এগোতে হবে, ঠিক আছে? তাই এইরকম সিলি মিস্টেকস কিন্তু করবে না, এগুলো হচ্ছে খুব সিলি মিস্টেক, ঠিক আছে? নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন। এখানেও কিন্তু আবার অ্যান্টোনিমের কথা বলছে। কি রয়েছে ওয়ার্ডটা? প্রেসাইজ। প্রেসাইজ মানে একদম টু দা পয়েন্ট বা একটা সংক্ষেপে কোনো কিছু লেখা বা বলা। দেখো এটা কিন্তু মানে যে অপশনস গুলো রয়েছে সেখানে কি কি ছিল না, অ্যাকচুয়াল, কারেক্ট, ডেফিনেট অ্যান্ড ভেগ। দেখো এই প্রেসাইজ আর ডেফিনেট অনেক মানে এই ভেগ সম্বন্ধে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে যে ভেগের মানে কি, তাহলে কিন্তু অনেক সময় মনে হতে পারে প্রেসাইজ বলছে তাহলে ডেফিনিট, কিন্তু ডেফিনিটের সঙ্গে প্রেসাইজের কোনো কিন্তু মানে মানে তারা বরং উল্টে বলা যেতে পারে যে ডেফিনিট করে বলতে বলছে, বা বলা যেতে পারে তাদের অর্থটা কিছুটা হলে একটু কাছাকাছি। তাহলে আমাদের তো কাছাকাছি অর্থ খুঁজে তো লাভ নেই, আমাদেরকে তো উল্টোটা খুঁজতে হবে, মানে বিপরীতটা খুঁজতে হবে, অপোজিটটা খুঁজতে হবে। তাহলে এখানে কারেক্ট তো হচ্ছেই না, একদমই ভুল, ওটা তো কখনোই মানে সঠিক তো কখনোই উল্টো হতে পারে না, অ্যাকচুয়ালও কখনো উল্টো হতে পারে না। তাহলে এখানে প্রেসাইজের উল্টো হচ্ছে সেটা হচ্ছে ভেগ। ভেগ মানে কোনো কিছু নির্দিষ্ট করে
বলা যাচ্ছে না, কোনো কিছু গ্যারেন্টি দিয়ে বা কোনো কিছু সম্বন্ধে কোনো মানে কোনো স্পষ্ট ধারণা আমাদের তৈরি নেই, এরকম কোনো জিনিস। প্রেসাইজ মানে যে সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে এবং সেটাকে আমি একদম টু দা পয়েন্ট সংক্ষেপে সেটাকে প্রেজেন্ট করছি। ভেগ কিন্তু হচ্ছে একদম তার অপোজিট। ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো এখানে যেটা বললাম ওই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে কিন্তু দুটো টপিক কভার হচ্ছে। এক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেকেন্ড হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের প্যাটার্নে তো এখানে কোশ্চেন দেওয়া আছে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপর যে যে প্রশ্নগুলো হয় যেটা তোমাদেরকে বললাম সেটার আন্ডারে এটা একটা প্রশ্ন। প্রশ্নটা কি রয়েছে দেখো, আই স্টেড ড্যাশ মাই আঙ্কলস হাউস লাস্ট নাইট। এই যে একটু আগে বললাম কোথায় অ্যাড বসবে, কোথায় ইন বসবে, কোথায় অন বসবে, দেখো এইটাই হচ্ছে একদম একটা প্রপার একটা এক্সাম্পল। ঠিক আছে না, এখানে তোমাদেরকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুঁজে বার করতে হবে, অপশনে দেখো সেটাই দেওয়া আছে না, যেটা রাইট অপশন দেওয়াই আছে যেহেতু, তাই আই স্টেড অ্যাট মাই আঙ্কলস হাউস লাস্ট নাইট। আচ্ছা, এখানে কিন্তু অন আর বাই দুটোই কিন্তু হচ্ছে না। এই অন আর বাই কে আমি যে এই প্রথমেই বাদ দিয়ে দিলাম, এটাকে কি বলে? এটা তোমরা সবাই আশা করি এই ওয়ার্ড বা এটা মানে যারা যারা প্রিপারেশন শুরু করে নিয়েছো অলরেডি, তারা বা করে বা করছো বা পড়াশোনা মানে বেশ কয়েক মাস ধরে বা 1-2 বছর ধরে যারা করছো, তারা জানো যে এলিমিনেশন মেথড বলে একটা মেথড হয়। এলিমিনেশন মেথড মানে কি, একদম প্রথম দৃষ্টিতেই আমার যে অপশনটা দেখে মনে হবে এটা কোনোভাবেই এটা হবে না, ভুল, সেটাকেই আমি বাদ দেব এবং ওই অপশনের পর তারপর নেক্সট অপশনে যাব যেটা মনে হবে হবে না। এই যেগুলো হবে না সেইগুলো আস্তে আস্তে একটা একটা করে বাদ দিতে দিতে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের রাইট অপশন। এটাকে বলে এলিমিনেশন মেথড। তাই যখন তুমি দেখতে পাচ্ছ যে এরকম 4টে অপশনস দেওয়া রয়েছে, প্রথমেই যেটা হবে না সেটা হচ্ছে অপশন 4 বাই, কোনোভাবে এখানে বাই হবে না। তারপরে যেটা হবে না অন, আমি আঙ্কেলের বাড়ির মানে আমি কোথায় থাকলাম, আঙ্কেলের বাড়ির উপরে থাকলাম, এটা হচ্ছে না। তারপর হচ্ছে দেখো যে যে দুটো প্রিপোজিশনের উপর তারপর গিয়ে তোমরা হয়তো একটু মানে ওয়েট করবে বা আটকাবে, সেটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। অনেক সময় এটা এটা একটু যদি তোমাদের ধারণা প্রিপোজিশনস নিয়ে যদি আমি ক্লাস করাবো, কিন্তু প্রিপোজিশনস নিয়ে যদি ধারণা ক্লিয়ার না থাকে তাহলে অনেক সময় এখানে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কেন ইন হবে না, আর একটাই কেন রাইট অপশন, একটা কেন রাইট অ্যান্সার হলো। প্রথমে বলি যে ইনটা কেন হবে না। দেখো আমি কোনো কিছু মানে এই প্রিপোজিশনের ক্ষেত্রে, ইনের ক্ষেত্রে যেটা নিয়ম যে কোনো কিছু নির্দিষ্ট করে বলা নেই। তুমি কলকাতা শহরে বাস করো, কলকাতা শহরটা তো অনেক বড়, কলকাতা শহরকে সাউথ নর্থ এরকম করে ডিভাইড করে দেওয়া হয়েছে। এবার সাউথের মধ্যে কিছু এলাকা পড়ছে, নর্থের মধ্যে কিছু এলাকা পড়ছে। তুমি সাউথের তুমি কোথায় থাকো এবং নর্থের তুমি কোথায় থাকো এরকম কিন্তু স্পেসিফিক করে কিন্তু তুমি তোমার যেটা রেজিউম হয় বা যে সিভি হয় সেখানে হয়তো তুমি উল্লেখ করোনি তুমি কোথায় থাকো, না আমি এখানে থাকি। ঠিক আছে, এবার তোমাকে এবার কেউ জিজ্ঞেস করলো, তোমার কারোর সঙ্গে তোমার কথা হচ্ছে বা তুমি যখন ইন্টারভিউ দিতে গেছো সেখানে তোমাকে হয়তো প্রশ্ন করছে, জেনারেল এমনি প্রশ্ন করছে যে তুমি এক্স্যাক্টলি কলকাতার মধ্যে কোথায় থাকো। তখন তুমি বললে যে আমি কলকাতার সাপোজ বেহালা বা বাঁশদ্রোণী বা টালিগঞ্জ বা এইদিকে ধরো দমদম, আমি এখানে থাকি। তুমি যখনই একটু একটু করে স্পেসিফিক করতে শুরু করবে, নির্দিষ্ট করে বলতে যখন তুমি শুরু করবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। আমি কোথায়, আমি আগের দিন রাত্রেবেলায় কোথায় থেকে গেছিলাম, আমি আমার আঙ্কেলের বাড়ি থেকে গেছিলাম, নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে কার বাড়িতে ছিল, আঙ্কেলের বাড়িতে। তাই এর আগে আমরা সবসময় অ্যাট করব। যদি বলতাম যে আই স্টেড অ্যাট আই স্টেড ইন কলকাতা বা আই স্টেড ইন লন্ডন, তাহলে এবার লন্ডনের মধ্যে এত বড় জায়গা তুমি কোথায় কার বাড়িতে রয়েছো তাহলে সেটা তো জানা সম্ভব নয়। সেই ক্ষেত্রে তুমি ইন বসাবে। ঠিক আছে, নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে কিন্তু এখানে একটা ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছে অ্যাট আর ইনের মধ্যে। এই কনফিউশন গুলো যেন না হয়।
ঠিক আছে, নেক্সট দেখো, select the most appropriate option to substitute the underlined section segment in this given sentence. If there is no need to substitute it, select no substitution required. বলছে এখানে যে একটা প্যারাগ্রাফ, একটা সেন্টেন্স দেওয়া আছে, কিছু ভুল থাকতে পারে, ভুল তো রয়েছে, ঠিক আছে, বা নাও থাকতে পারে, তার জন্য দেখো অপশন রয়েছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। যদি কিছু ভুল থাকে তাহলে সেই ভুলটাকে শোধরাও, এবং চারটে অপশনের মধ্যে যদি সেই রাইট অপশন তুমি খুঁজে পাচ্ছ তাহলে সেটা সেই সেন্টেন্সে তোমাকে বসাতে হবে বা দেখতে হবে যে হ্যাঁ এটাই সঠিক হবে, যেটা সেন্টেন্সে দেওয়া রয়েছে সেটা ভুল। তাহলে এবার আমাদেরকে সেন্টেন্সটা পড়তে হয়। কি বলেছে? প্রিয়া হ্যাড স্ট্রং এনাফ টু ফাইট অল অডস অ্যান্ড সাকসিড ইন মিটিং হার গোলস ইন লাইফ। বলছে প্রিয়া মানে সমস্ত রকমের বাধা বিপত্তির সঙ্গে খুব শক্তভাবে সে লড়াই করে গেছে, এবং তার জীবনের যে গোল সেটার দিকে যেতে বা সেটাকে মিট করতে সে কিন্তু সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এখানে দেখো ভুল রয়েছে, প্রিয়া হ্যাড স্ট্রং। প্রিয়া হ্যাড স্ট্রং, এই হ্যাড স্ট্রং এখানে অনেক সময় দেখবে যখন এমনি এরকম কোনো প্রশ্ন থাকে, এরকম কোনো সেন্টেন্স যখন দেওয়া থাকবে, অনেক সময় যদি তুমি সেন্টেন্সটাকে বারবার করে পড়ো না, পড়তে পড়তেই দেখবে তুমি সেন্টেন্সের মধ্যে একটা মানে একটা ভুল বা একটা অডনেস তুমি কিন্তু খুঁজে পাচ্ছ। মানে পড়তে গিয়ে তুমি একটা খটকা লাগছে যে এই কি বলছে, তাহলে মানেটা কি সঠিক হচ্ছে, মানেটা কি সঠিক দাঁড়াচ্ছে। প্রিয়া হ্যাড স্ট্রং এনাফ, কোনো কিছু তো পজেশন, মানে হ্যাড হ্যাজ আমরা কি কি অর্থে ইউজ করি, আমার কোনো কিছু ছিল, কোনো পজেশন ছিল, কোনো কিছু আমি পাস্ট, এটা অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, তাই আমার পাস্টে আমার কোনো কিছু ছিল সেটাকে পজেশনে আমি সেটাকে নিয়ে গেছি বা আমার সেটা আমি বোঝাচ্ছি। এখানে তো প্রিয়ার কিছু থাকার কথা বা কিছু পজেশনে থাকার কথা তো বলা হচ্ছে না। প্রিয়া কেমন করে নিজের জীবনের লড়াইটা লড়েছে, কেমন করে বিপদের সঙ্গে সে লড়াই করেছে, জীবনের ডিফিকাল্টির সঙ্গে লড়াই করেছে, এখানে সেই কথা বলছে। সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে এইটা। তাহলে এখানে অবশ্যই ভাবে প্রিয়া ওয়াজ স্ট্রং হবে। প্রিয়া কেমন ছিল, স্ট্রং ছিল না ভেঙে পড়েছিল? প্রিয়া স্ট্রং ছিল। তাহলে প্রিয়া was strong enough to fight all odds and succeed in meeting her goals in life. ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা এরর ছিল এবং সেই এররটা হচ্ছে হ্যাড, তার জায়গায় কিন্তু ওয়াজ বসবে। ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কিন্তু আবার সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইফ মাই মেমোরি serves me right, Abhimanyu was not killed by one person but by 7 warriors. আমার স্মৃতিশক্তি যদি আমাকে সঠিকভাবে গাইড করতো তাহলে আমি এটা বলতে পারি যে অভিমন্যু একজন নয় 5 জন সৈনিক দ্বারা তাকে হত্যা করা হয়েছে। এবার দেখো এই আমার মেমোরি আমাকে কি করবে সেটারই অপশন এখানে রয়েছে। কি কি অপশন ছিল? সার্ভস তো রয়েছেই, মেক্স ছিল, সাপোর্টস ছিল, ফাইন্ডস ছিল। যেগুলো হবে না, যেগুলো প্রথমেই হবে না সেটা হচ্ছে মেক্স। আমার মেমোরি আমাকে কি তৈরি করবে, মেক্সটা মানে কোন রকম ভাবেই হচ্ছে না। তারপরে হচ্ছে ফাইন্ডস, আমার মেমোরি আমাকে খুঁজবে বা কেন খুঁজবে, মানে ফাইন্ডসটা ঠিক কেনই বা বসবে। এবার যে দুটো অপশনে গিয়ে তোমরা একটু আটকাবে সেটা হচ্ছে সার্ভস আর সাপোর্টস। ইফ মাই মেমোরি সাপোর্টস মি রাইট, এবার কিছু কিছু সেন্টেন্স এবং কিছু কিছু ওয়ার্ডের পর কিছু কিছু ওয়ার্ড বসে বা কোনো ভার্ব বসে যেগুলো আগে থেকে নির্ধারিত থাকে। যেমন এই ক্ষেত্রে ইফ মাই মেমোরি, এর ক্ষেত্রে কখনোই সাপোর্ট করা বা সাপোর্টটা কিন্তু বোঝায় না, সাপোর্টটা যায় না। এই ওয়ার্ডের ক্ষেত্রে এই সাপোর্ট ভাবটা কিন্তু যাচ্ছে না বা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় সার্ভ ইউজ করব। আমার মেমোরি যদি আমাকে সঠিকভাবে সার্ভ করে বা আমাকে মানে আমার মেমোরি আমার সঙ্গে থাকে বা সঠিক জায়গায় সঠিক মেমোরিটাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমি এটা বলতে পারি যে অভিমন্যু কিন্তু একজন নয় 7 জন ওয়ারিয়ার্স দ্বারা মারা গেছে। তাই ওই যে বললাম কিছু কিছু ওয়ার্ডের পর কিছু কিছু ভার্ব নির্ধারিত থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সার্ভসটা হচ্ছে রাইট অপশন।
নেক্সট দেখো, select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. ওই একই দেখো যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে কিনা। The sun is very large than earth. এখানে বলছে সূর্য পৃথিবীর থেকে আমরা জানি, পড়েছি আমরা, অনেক অনেক বড়। এখানে কি ভুল রয়েছে? এখানে ভুল রয়েছে ভেরি লার্জ, তার পরিবর্তে কি বসবে? মাচ লার্জার দ্যান। কেন বসবে? দেখো এখানে মাচ কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? মাচটা কিন্তু আমি একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, আর তার সঙ্গে সঙ্গে যে ভেরিটা ছিল সেই ভেরিটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে? আমরা এই যে মাছ আর মানে মাছটা যে ইউজ করছি, ভেরিটা যে ইউজ করছি না, এর ফলে একটা কম্পারেটিভ অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের একটা স্টাডি হয়ে যাচ্ছে। মানে সূর্যের সঙ্গে পৃথিবীর একটা কম্পারেটিভ, একটা কম্পেয়ার করা হচ্ছে, একটা তুলনা করা হচ্ছে। এই যখনই তুলনা করা হবে তখন কিন্তু আমরা সবসময় মাচটা ইউজ করব। যেমন লন্ডন ইজ মাচ বিগার দ্যান নেপলস। নেপলস একটা জায়গা, নেপলস লন্ডনের তুলনায় একটা ছোট জায়গা। তাই এই যে লন্ডন আর নেপলস এর সঙ্গে একটা তুলনা করা হলো, এটাকে আমি কি দিয়ে বোঝালাম? না মাচ দিয়ে বোঝালাম। আমরা কিন্তু ভেরি সেখানে কখনো ইউজ করবো না, ঠিক আছে? ভেরিটা কিন্তু সেখানে একটা অ্যাডভার্বের কাজ করছে। আমরা সবসময় অ্যাডজেক্টিভ মাচ ইউজ করব, যাতে সূর্য যে সত্যি কতটা বড় পৃথিবীর তুলনায় সেটা আরো মানে বেশি করে বোঝানো যেতে পারে। তাই দ্য সান ইজ মাচ লার্জার দ্যান আর্থ, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স, ঠিক আছে? তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওই যে এতক্ষণ হলো যে স্পেলিং মিস্টেক্স নিয়ে যেটা বললাম যে টপিকটা রয়েছে, দেখো এখানে অফশুট একদম ঠিক আছে, অফিসিয়েট ঠিক আছে, অফস্প্রিং ঠিক আছে, অফিয়ান্স। অফিয়ান্স এর মধ্যে কি ভুল রয়েছে আমি সঠিকটা বলে দিই, এটা হতো OFFIANCE, অফিয়ান্স। অফিয়ান্সটা হচ্ছে রাইট, এখানে যেহেতু আইটা নেই তাহলে অপশন 3টা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। আচ্ছা, এবার বলছে যে এই যে ইডিএমটা দেয়া, ওই যে বললাম কেমন করে থাকতে পারে, প্যাটার্ন চেঞ্জ হতে পারে, তার মধ্যে একটা অন্যতম প্যাটার্ন হচ্ছে এইটা যে তোমাকে একটা অলরেডি একটা ইডিএম দিয়ে মানে দেওয়া থাকলো, তোমাকে বলা হলো এই পার্টিকুলারলি ইডিএমটার কি মানে। ইন দ্য আই অফ দ্য স্টর্ম, ঠিক আছে? এবার এরকম করে পার্টিকুলার ইডিএম এর মিনিং যখন তোমাকে খুঁজতে হবে, তার জন্য কি দরকার? তোমাকে প্রচুর পরিমাণে ইডিএমস পড়তে হবে, কোনো উপায় নেই, এটা তো কোনো শর্টকাট নেই, তোমাকে এইগুলোর মিনিং পড়তে হবে। এবার যদি এত পুরোও যদি দেখো যে যেটা এলো পরীক্ষাতে সেটা তুমি কমন পেলে না বা তোমার জানাশোনার মধ্যে নয়, সরি, তখন সবসময় চেষ্টা করবে অপশন গুলো একটু কেয়ারফুলি পড়ার। অনেক সময় অপশন দেখেও বোঝা যায় যে কোনটা একদম হবে না, আগেই দেখবে যে কোনটা একদম হচ্ছে না বা একটু হলেও মিনিং এর কাছাকাছি যাচ্ছে না, ঠিক আছে? এখানে আই বলছে, আবার স্টর্ম। স্টর্ম মানে জানি যে বিরাট ওই ঝড় ঝঞ্ঝা, ঠিক আছে? তাহলে ওই বি ইনভলভড ইন ডিসকাশন, এখানে কারোর সঙ্গে বসে ডিসকাস করার মতন করে কিছু ঘটছে বলে তো মনে হচ্ছে না। বি ইন এ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন, এটাকে আমি একটু হোল্ডে রাখছি। বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, কোনো কিছুর মধ্যমণি হচ্ছ তুমি, এরকম কিন্তু স্টর্মের সঙ্গে ঠিকঠাক যাচ্ছে বলে মনে হচ্ছে না। মানে এটা কিন্তু সঠিক নিয়ম নয় রাইট অ্যান্সার খোঁজার, কিন্তু আমি যেহেতু বললাম যদি ধরো যে তারপরেও কমন পেলে না, তারপরেও বুঝতে মানে চেনা শোনা কোনো ইডিয়ামস তুমি পেলে না, একদম নতুন, কোনোদিন দেখোনি, কোনোদিন পড়োনি, সেই সকল ক্ষেত্রে কি করবে? একমাত্র সেই সব ক্ষেত্রে এরকম একটা ওয়ে একটু ইউজ করতে পারো। তারপর নেক্সট দেখলে বি কাম ইন ডিফিকাল্টি। এই যে ডিফিকাল্টি ওয়ার্ডটা রয়েছে, এই ডিফিকাল্টির সঙ্গে স্টর্মের কোথাও গিয়ে একটা লিংক মনে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি, ঠিক আছে? তাহলে ওই যে বি ইন এ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন আর বি কাম ইন ডিফিকাল্টি, এটার মধ্যে তোমার দেখা গেল শেষে একটা কনফিউশন ক্রিয়েট হলো। সবসময় ডিফিকাল্টি যেহেতু বেশি কাছাকাছি মনে হচ্ছে স্টর্মের, তাহলে সবসময় এই টুটাকে বেশি জোর দেবে। এবং আমি
খুব স্বভাবতই টুটাই লাস্ট অব্দি করে আসার চেষ্টা করবে। কখনোই মানে যে আউট অফ গেস, যে গেস কখন করবে, গেস করবে যখন তোমার কাছে আর কোনো ওয়ে আউট থাকলো না, এরকম করেও অ্যান্সার বের করার দেখলে তোমার কাছে কোনো ওয়ে নেই, কিন্তু যদিও বা গেস করো সেই গেসটাও কিন্তু খুব ট্যাক্টফুলি আর খুব মানে একটু বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবে, যে কেন মনে হচ্ছে আমার এটা হবে, কেননা এখানে ডিফিকাল্টিটা রয়েছে। ডিফিকাল্টির সঙ্গে স্টোর্ম মানে একটা জাহাজ যখন সমুদ্রের মধ্যে ওই বিশাল ঝড় ঝঞ্ঝা বৃষ্টি খারাপ ওয়েদারের আন্ডারে পড়ে, তখন দেখবে অনেক সময় জাহাজগুলো সমুদ্রে ভেসে যায়, তাই তো, মানে হারিয়ে যায় সমুদ্রে। তো এরকম একটা এরকমই একটা ইডিয়াম না, বলছে ইন দ্য আই অফ দ্য স্টর্ম বি কাম ইন ডিফিকাল্টি। ঝড় ঝঞ্ঝা তার বা বিপদের সামনে নিজেকে কি করে শান্ত রাখা যায়, এটাই হচ্ছে মানে অর্থ এই ইডিয়ামটার। তাহলে এখানে কামনেস বোঝাচ্ছে, ডিফিকাল্টির মধ্যে তুমি কি করে নিজেকে মাথা তুমি কি করে শান্ত রাখবে সেটা বোঝাচ্ছে। তাহলে অপশন 2 হচ্ছে রাইট অপশন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, যাকে এতক্ষণে একটা সিনোনিম পাওয়া গেল না, মানে একই অর্থযুক্ত বা সমতুল্য অর্থ। প্যাসিফাই, প্যাসিফাই মানে কোনো মানে তোমার ধরো দেখবে কিছু গান রয়েছে, সেটা বাংলা গান হতে পারে, কিছু ইংলিশ গান হতে পারে, আবার কিছু জায়গা থাকে, কিছু প্লেস থাকে খুব চেনা আর খুবই পছন্দের, সেই গানগুলো বা সেই জায়গাগুলো বা কোনো স্মৃতি বা কোনো মানুষও হতে পারে, যেগুলো তোমার মনকে তোমার আত্মাকে খুব শান্ত রাখে, খুব কাম রাখে। এইটার মানে আমি একটু ডিটেলসে এই জন্যই বোঝালাম, ওই যে বললাম যাতে কোনোদিন না ভুলতে পারো। প্যাসিফাই, প্যাসিফাই মানে হচ্ছে ঠিক সেরকম একটা, যে তোমার যা কিছু তোমার মনকে তোমাকে ভেতর থেকে একটা শান্তি দেয়। তো এরকমই একটা ওয়ার্ড আমাকে খুঁজতে হবে। দেখো আপসেট, আপসেট কেন হব, আপসেটের কথা তো এখানে হচ্ছেই না। ইরিটেট, বিরক্ত করা, না বিরক্ত করার কথাও বলছি না। এক্সাইট, আমাকে খুব উত্তেজিত করে দিল না, যেগুলো আমাকে শান্ত করতে পারে সেগুলো আমাকে উত্তেজিত করবে না। তাহলে পড়ে রইলো কি সুথ। সুথ মানেও হচ্ছে একটা কাম বা কামনেস, একটা সুথিং বলে না, একটা সুথিং একটা মানে একটা হালকা একটা মানে খুবই জেন্টল একটা মানে একটা অনুভূতি বা ফিলিং। ঠিক আছে, তো এই হলো আমাদের সিনোনিম। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। এটা ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে প্রশ্ন, কিন্তু ডাইরেক্টলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কথাটা কিন্তু কোথাও লেখা নেই। কি করে বুঝবে যে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে টপিক? ভেঙে দেখো বলে দেওয়া আছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস। যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটা পড়লে একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। না কি বলা আছে, টু প্রিভেন্ট অর অল্টার আ রেজাল্ট অর কোর্স অফ ইভেন্টস। টু প্রিভেন্ট অর অল্টার, কোন ধরো কি করে বোঝায়, দাঁড়াও বলছি। হ্যাঁ, তুমি একটা পরীক্ষা দিয়েছো, যেহেতু পরীক্ষা নিয়েই আমাদের এই ক্লাস, তুমি একটা পরীক্ষা দিয়েছো, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো তুমি, সিটেট ধরো, সাপোজ সিটেট, সিটেট এর নাম আশা করি সবাই জানো। সিটেট পরীক্ষাটা সবাই ফার্স্ট টাইম দিয়েছো কেউ একজন, ঠিক আছে। সে দেখা গেল দুটো পেপারের মধ্যে একটা পেপারে পাস করলো, একটা পেপারে পাস করতে পারলো না। খুব স্বাভাবিকভাবেই মানে সে দুটোই দিয়েছে, ওই প্রাইমারি আর আপার প্রাইমারি দুটোই দিয়েছে, তো প্রাইমারিতে দেখা গেল পাস করতে পারলো না, আপারটাতে পাস করতে পারলো। সে এবার যখন পাস করতে পারলো না, সে তখন কি করবে, সে চেষ্টা করবে যে সে কোথায় তার ভুল হলো, কোথায় তার উইকনেস, সেগুলোকে আইডেন্টিফাই করে একটু ইমপ্রুভ করার চেষ্টা করবে। তো এরপর নেক্সট টাইম, সেকেন্ড টাইম যখন সে পরীক্ষা দিল, শুধুমাত্র আপারটা প্রাইমারিটাই দিল, প্রাইমারিটা দিয়ে সে পাস করে গেল। তার জন্য কি করলো, তার জন্য কিন্তু সে পরিশ্রম করলো, সে খাটলো, সে সময় দিল। তো এখানে ঠিক সেরকম একটা ঘটনা, একটা কোনো রেজাল্ট, যেটাকে তুমি হয় অল্টার করে দিচ্ছ, পাল্টে দিচ্ছ, বা যাতে তুমি ফেল না করতে পারো, আরো সেকেন্ড টাইম তুমি ফেল না করো, সেটাকে তুমি আটকে দিচ্ছ। তো এইরকম একটা পুরো ইভেন্ট বা এরকম একটা ওয়ার্ডকে বা সেন্টেন্সটাকে একটা মাত্র ওয়ার্ডে বোঝাতে হবে, সেটা কি না, ইন্টারচেঞ্জ।
কোনো কিছুর ফলাফল বা রেজাল্টটাকে, কোর্স অফ ইভেন্টসটাকে আমি হয় চেঞ্জ করে দিলাম বা আটকে দিলাম। ঠিক আছে? ইন্টার রিলেট, ইন্টারভেন, ইন্টারেক্ট যদি সঠিক অর্থ দেখো। আরেকটা জিনিস যেটা এই অর্থর ক্ষেত্রে আমার মনে পড়লো সেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারির অবদান কিন্তু মানে কখনো এটা বলে বোঝানো সম্ভব নয়। সে যতটুকুই ইংলিশ পড়ো না কেন, আজকাল তো তুমি ছোট্ট হ্যান্ড ডিকশনারি পাওয়া যায়, বা আজকালকার দিনে তো আমাদের ডিকশনারি হচ্ছে আমাদের ফোন, গুগল। তাই এই কোনো ওই যে বললাম, যখন একটা নতুন ওয়ার্ড দেখতে পেলে কি শুনতে পেলে, কোনো নোটিশে দেখলে, কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখলে, পড়ে বুঝতে পারলে না, সঙ্গে সঙ্গে আমরা কি করি, আমরা গুগলে গিয়ে টাইপ করে দেখি এটার অর্থ। ঠিক সেরকমই এই ইন্টারভেন, ইন্টাররিলেট, ইন্টারেক্ট যখনই দেখবে, পড়বে, দেখবে যে এটা কোনোভাবেই কোনো কিছুকে পাল্টে দেওয়া বা আটকে দেওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। যেটা সম্পর্কিত সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। ঠিক আছে? নেক্সট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দিস সেন্টেন্স হুইচ কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। আবার গ্রামাটিক্যাল এররের আন্ডারে কোশ্চেন। If you could wait for just half an hour, you will certain be able to meet her. কি বলছে? যে তুমি যদি আধ ঘন্টা ওয়েট করে যেতে পারতে, তাহলে তুমি কিন্তু এটা নিশ্চিত তুমি তার সঙ্গে দেখা করে, মানে দেখা করতে পারতে। দেখো, ওই যে বললাম অনেক সময় পড়েই আমরা একবার পড়েই বুঝতে পারি যে কোথায় আটকালাম। আমি কিন্তু আটকালাম কোথাও, কোথায় না, ইউ উইল সার্টেন। ইউ উইল সার্টেন বলে হয় না, কি হয়, ইউ উইল সার্টেনলি বি। এখানে সার্টেনের সঙ্গে একটা LY যোগ হতো, যেটা নেই। তাহলে ভুলটা কোথায় রয়েছে, এই ইউ উইল সার্টেন এর মধ্যে। তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের রাইট অপশন। কি হতো না, সার্টেনলি হতো, সার্টেনলি কিন্তু নেই। ঠিক আছে? ওই জন্যই বললাম, কোনো প্রশ্নকে যদি বারবার পড়ো, ওই প্রশ্নের মধ্যেই উত্তরটা থাকে, তখনই তোমার খটকা লাগবে, তোমার মনে হবে এখানে কিছু একটা মিসিং। কি মিসিং না, LYটা মিসিং। ঠিক আছে? নেক্সট, select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to ওই যে একই substitute, then select no substitution required. No sooner I get the message, I shall pass it on to you. না, বলছে যে আমি যতক্ষণে মেসেজটা পেয়েছি আমি তোমার কাছে সেটা পৌঁছে দিচ্ছি। কি ভুল রয়েছে? নো সুনার। না, আমরা এখানে দুটো, এই সেন্টেন্সটাতে দুটো ইভেন্ট, দুটো ঘটনার কথা বলছি, যেটা একটার পর একটা ঘটেছে। যেটা প্রথম পার্ট, এই যে নো সুনার আই গেট দ্য মেসেজ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। যেখানে সেকেন্ড পার্টটা আই শ্যাল পাস ইট অন টু ইউটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। যেহেতু আমরা একটা মাত্র ইভেন্টের কথা বলছি যেটা ফিউচারে ঘটবে, সেখানে কিন্তু আমরা কনজাংশন হিসেবে অ্যাজ সুন অ্যাজটা ইউজ করব, নো সুনারটা কোনোভাবেই ইউজ করব না। পরবর্তী ঘটনাটা যেহেতু ফিউচারে ঘটবে, ফিউচার টেন্সে আছে, সেই ক্ষেত্রে ফার্স্ট পার্টটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেখানে নো সুনারের বদলে আমরা অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য মেসেজ আই শ্যাল পাস ইট অন টু ইউ, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। তাহলে অপশন নাম্বার 1টা হচ্ছে রাইট অপশন। নেক্সট, select the most appropriate option to substitute. এখানে কিন্তু আবারও বলছে সেই গ্রামাটিক্যাল এররের কথা নাকি, কিন্তু এখানে শুধু গ্রামাটিক্যাল মানে মানে এরর খুঁজে বার করতে হবে তা নয়, এখানে কিন্তু কোনটা সঠিক হবে সেটা, মানে তার মানে ভুলের জায়গায় কোনটা সঠিক হতো সেটাও কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। না কি বলেছে দেখো, কারণ ওয়াজ সো ডিপ অ্যাফেক্টেড, এখানে এটা এ হবে, ঠিক আছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। কারণ ওয়াজ সো ডিপ অ্যাফেক্টেড বাই দ্য ফিল্ম দ্যাট হি ডিডন্ট স্পিক আ ওয়ার্ড। একটা সিনেমা দেখে কারণ এতটাই অ্যাফেক্টেড হয়ে গেছে, এতটাই তাকে মানে অনুভূত আছে, এতটাই মানে অ্যাফেক্টেড হয়েছে ফিল্মটা দেখে, যে সে একটা কথা, একটা ওয়ার্ডও সে আর তারপর বলতে পারে। এখানে ওই যে বললাম, পড়তে গিয়েই যেটা আমার ধাক্কা লাগলো সেটা হচ্ছে ডিপলি, LYটা মিসিং। এবার দেখো, এখানে যে 4টে অপশন দেওয়া রয়েছে, বিভিন্ন রকম ভাবে দেওয়া রয়েছে। একটা হচ্ছে ডিপার এফেক্ট, ডিপলি, আচ্ছা এটা কিন্তু
প্রিন্টিং মিস্টেক ছিল না, ওটা ইচ্ছা করেই ভুল দেওয়া রয়েছে। এটা কিন্তু এ হবে। তাহলে বলা যেতে পারে দুটো ভুল রয়েছে, ডিপ আর এফেক্টেড। ওই এফেক্ট মানে কোনো কিছুর এফেক্ট হওয়ার, ওষুধের একটা এফেক্ট ঘটলো, তুমি একটা এক্সপায়ার করে গেছে একটা ওষুধ খেলে তোমার শরীরে তার একটা এফেক্ট হবে, সেটার এফেক্ট কিন্তু EFFECT। আর এই এফেক্ট কিন্তু হচ্ছে যে কোনো কিছু দ্বারা তুমি মানে এফেক্টেড হলে, মানে কোনো কিছু তোমাকে একটু নাড়া দিল, কোনো কিছু দ্বারা তুমি মানে প্রভাবিত হলে, এখানে কিন্তু সেই এফেক্টেড কথা বলা হচ্ছে। তাহলে এখানে কিন্তু AFFECTED এটা হবে। তাহলে কোনোভাবেই কিন্তু ডিপলি এফেক্টেড বা ডিপার এফেক্ট এটা হবে না, ডিপলি এফেক্টেড এটা হচ্ছে রাইট। তাহলে ভুল যেটা রয়েছে সেটা দুটো ভুল, ডিপ আর এফেক্টেড, আর যেটা সঠিক হবে সেটা হচ্ছে ডিপলি এফেক্টেড। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এবার দেখো এই সেম একই ইডিয়ম দেওয়া রয়েছে, তোমাকে মিনিং খুঁজে বার করতে হবে। অ্যালাইভ অ্যান্ড কিকিং, ঠিক আছে, মানে অ্যালাইভ মানে জীবন্ত থাকা, এবং কিকিং মানে মানে খুব দেখো যেটা অর্থ দেওয়াই রয়েছে মিনিং এ, যে টু বি অ্যাক্টিভ অ্যান্ড হেলদি। মানে কিকিং মানে হয় না, দেখবে কোনো বাচ্চা যখন মায়ের পেটে থাকে, ঠিক আছে, যে সকল প্রেগনেন্ট ওমেনরা থাকে, তারা দেখবে মানে একদম শেষের দিকে, মানে ওই 7, 8, 9 মান্থসের সময় দেখবে যে বেবিরা কিক করে, করে তো। মানে আজকাল তো মানে অনলাইনের যুগে তো এরকম প্রচুর ভিডিওস এর জন্য আমরা এগুলো জানতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। আগে তো আমরা সেগুলো মানে গল্প শুনলেও কোনোদিন চোখে দেখতে পেতাম না, এখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো তারা খুব কিক করে, মানে তাহলে এর ফলে দেখবে অনেক সময় বলে হ্যাঁ বেবি ইজ সো হেলদি, মানে খুব খুব অ্যাক্টিভ বেবি। ডক্টররা অনেক সময় এরকম বলে যে যে বেবিরা খুব কিক করে, খুব হাত পা নাড়ায়, পা ইয়ে করে, মানে মানে পেটের ভেতর থাকাকালীন খুব অ্যাক্টিভ এবং হেলদি বেবি, এরকম বলা হয়। তো ঠিক সেরকমই অ্যালাইভ অ্যান্ড কিকিং বলতে ওই টু বি অ্যাক্টিভ অ্যান্ড হেলদি, মানে সে একদম হেলদি রয়েছে আর একদম অ্যাক্টিভ রয়েছে, তবেই সে হাত পা নাড়াচ্ছে আর একদম জীবন্ত হয়ে রয়েছে। যেই দেখবে যে বাচ্চাগুলো যদি একটু নড়াচড়া কম থাকে, একটু অ্যাক্টিভিটি কম থাকে, একটু কিকটা যদি কিকস গুলো কম থাকে, তখন একটু চিন্তার ব্যাপার হয়ে যায় যে কি হলো, ওর কি কিছু অসুবিধা হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে গর্ভের ভেতর, তখন সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো ঠিক মানে তার উল্টোটা হচ্ছে সেরকম আর কি, মানে তখন সে আর অতটা অ্যাক্টিভ থাকছে না। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটা ভুল রয়েছে, ভুল স্পেলিং রয়েছে, সেটা খুঁজে বার করতে হবে। এটা তো একবার দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাড্রেসটা হচ্ছে ভুল, বাকি মিড ডে, অকার, কার্ডেল সবই ঠিক আছে। এখানে আরেকটা এস হতো, এটাই হচ্ছে ভুল। Select the most appropriate idiom to fill in the blank. Ritu was shocked on learning that her kids had dash somewhere after school. ঋতু এটা জানার পর খুব শক হয়ে গেছিল যে তার বাচ্চারা স্কুলের পর কোথাও চলে গেছিল, বা স্কুলের পর বাড়ি ফেরার কথা ছিল, তারা বাড়ি না ফিরে অন্য জায়গায় চলে গেছিল। খুব স্বভাবত এটা ওয়ান্ডার্ড অফ হয়। ঠিক আছে, ওয়ান্ডার্ড অফ এটা একটা ফ্রেজাল ভার্বের মতনই হচ্ছে, কোনোভাবেই জাম্পড অ্যাট হচ্ছে না, কোনো কিছুর উপর লাফাচ্ছে না। ফিনিশড অফ, কি ফিনিশ করবে, কোনো কাজ তো করতে বলা হয়নি তাদের। ওয়ান্ডারেড অ্যাট কোথাও, কোথায় গেছে নির্দিষ্ট করে সেটা কিন্তু বলা নেই, কোথাও চলে গেছে, বাড়ি ফেরার জায়গায় তারা অন্য কোথাও চলে গেছে। তাহলে এখানে ওয়ান্ডারেড অফটা হচ্ছে রাইট অপশন। Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. ওই একই, যে কোনো ভুল রয়েছে কিনা। The BBC has a wonderful series on the emergence of women novelists in English literature. BBC নিউজ চ্যানেল তোমরা জানো, বা বিবিসি নিউজ পডকাস্ট যেটা আছে, তাদের একটা খুবই ওয়ান্ডারফুল, তারা একটা সিরিজ নিয়ে এসেছে কিসের ওপর না, ইংলিশ লিটারেচারে যে ওমেন নোভেলিস্ট আছে, যারা ফিমেল নোভেলিস্ট যারা আছে, তাদের ওপর তাদের মানে তাদের যে আবির্ভাব সেটার উপর তারা একটা খুব সুন্দর একটা সিরিজ নিয়ে এসেছে। এখানে কোথায় ভুল রয়েছে বা কি ভুল রয়েছে, এবং যদি ভুল থেকেও থাকে তার পরিবর্তে সঠিক কোনটা হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ভুল রয়েছে অন এ এমার্জেন্স। এমনি করে এমার্জেন্সের আগে এ রয়েছে, এটা কখনোই এ হবে না। কেন হবে না? আর্টিকেল যে দায়ের কথাটা তো বললাম, দাটা কিন্তু শুধুমাত্র যে একটা নিয়ম বললাম যে স্পেসিফিক কোনো কিছুর আগে দা বসে,
আরেকটা আর কি আরেকটা যে নিয়ম আছে সেটা হচ্ছে আর্টিকেল দা ইজ ইউজড বিফোর এ কালেকটিভ নাউন। একটা কালেকটিভ নাউনের আগেও কিন্তু দা বসে। এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে গ্রুপ অফ ওমেন নোভেলিস্ট, এক দল ওমেন নোভেলিস্টের কথা এখানে বলা হচ্ছে, তাহলে এটা কালেকটিভ নাউন হচ্ছে। তাহলে অবশ্যই এমার্জেন্সির আগে দা বসবে, এ নয়। ঠিক আছে, কালেকটিভ নাউনের ক্ষেত্রেও কিন্তু তার আগে আমরা দা বসাই, তাই এখানে এটা ভুল ছিল, সঠিকটা হবে দা। দ্য বিবিসি হ্যাজ এ ওয়ান্ডারফুল সিরিজ অন দ্য ইমার্জেন্স অফ ওমেন নোভেলিস্ট ইন ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে রাইট সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবারও ভুল যে লেখা রয়েছে সেটা বলা হচ্ছে, মানে ভুল ওয়ার্ড। দেখো, এসেন্সটা ঠিক আছে, প্রিফারেন্সটাও ঠিক আছে, ইনসিস্টেন্সটাও ঠিক আছে, টলারেন্সটা ভুল আছে। কি ভুল আছে? TOLERANCE হয়, আর ই হয় না, এখানে এ হতো, তাই অপশন 2 হচ্ছে রাইট অপশন। Select the word which means the same as the group of words given, lasting for only a short time. আবারও সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারেই এটা প্রশ্ন, যে একটা পুরো সেন্টেন্স দেওয়া রয়েছে, মানে একটা ফ্রেজ দেওয়া রয়েছে, তোমাকে বলতে হবে এটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে। লাস্টিং ফর অনলি এ শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্য যেটা মজুদ থাকে না। জয়সেস আনন্দিত হওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। পার্মানেন্টের মানে পার্মানেন্ট তো হচ্ছেই না, তো উল্টো হয়ে যাচ্ছে, ও তো বলছে শর্ট টাইমের জন্য থাকে। সলিটারি একাকিত্ব, এটাও ঠিক হচ্ছে না, তাহলে হচ্ছে ট্রানসিয়েন্ট। ট্রানসিয়েন্ট মানে হচ্ছে যেটা খুব ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য সেটার উপস্থিতি, তাহলে এখানে অপশন 4 হচ্ছে আমাদের রাইট অপশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটা জিনিস আমি তোমাদেরকে করাবো, কিন্তু সেটা আমি আজকে করাবো না। এই জিনিসটা হচ্ছে, এটাকে আমরা ক্লোজ টেস্ট বলি। ঠিক আছে, ক্লোজ টেস্টও কিন্তু এই রেলওয়ে, এমটিএস, সিজিএল এইগুলোতে, এই পরীক্ষাগুলোতেই কিন্তু এই ধরনের এই টপিকটা আসে। ক্লোজ টেস্ট মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন, তারপর তোমাকে অপশনস দেওয়া থাকলো কোন প্রপার ওয়ার্ডটা সেখানে বসবে। আজকেই আমি তোমাদেরকে সেটা করাচ্ছি না, বিকজ ওটার জন্য আরো একটু মানে ডিটেইলিং এ একটু সময় চাই। তো সেই সময়টা আজকেই আমি, মানে যেহেতু আরো একটু করানোর আছে আমার প্র্যাকটিস, তাই আমি সেটা আজকে আর করাচ্ছি না। ঠিক আছে, তো আমি আরো কিছু প্রশ্ন আছে সেটার দিকে আমি চলে যাচ্ছি। এই পার্টিকুলার এই টপিকটা আমি তোমাদের অন্যদিন করাবো। ঠিক আছে, দেখো এখানেও আবারও ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডের কথা বলা হয়েছে। তো আমার মনে হয় যেহেতু তোমাদের মাইক গুলো অফ করা আছে, তাই আমি চেয়েছিলাম বা ভাবছিলাম যে তোমাদেরকে ডাইরেক্ট লাইভ ক্লাসে জিজ্ঞেস করবো যে কেউ বলতে পারছো কিনা, অ্যান্সার করতে পারছো কিনা, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে তোমাদের যে এই যে 20খানা প্রশ্ন আমি এতক্ষণ ধরে প্র্যাকটিস করালাম। মাইক আমি খুলে দিয়েছি, মাইক খুলে আচ্ছা দিয়েছি। বেশ, ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট তাহলে ওদেরকে ইয়ে করেই প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। বেশ, তাহলে যেহেতু অন রয়েছে, দেন আই থিঙ্ক আমরা করতে পারি। ঠিক আছে, চলো তাহলে ট্রাই করা যাক। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, যতক্ষণ না আমি বলবো মাইক অন করে বলো, তার আগে কিন্তু কেউ মাইক অন করবে না। আর যখনই বলবো যে হ্যাঁ বলো, একসঙ্গে সবাই বলবে না, কারণ খুব মানে বুঝতেই পারছো, একসঙ্গে বললে কিন্তু তুমি কারোর অ্যান্সারটাই বুঝতে পারবে না। এক এক করে বলবে, যখন দেখবে কেউ একজন বলছে, তার বলা হয়ে যাবে বল। ঠিক আছে, আর মনে হচ্ছে কেউ একজন অলরেডি মাইক অন করে বসে আছো, তুমি কিন্তু কাইন্ডলি একটু মাইকটা অফ করে দাও। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে চলো নেক্সট দেখি। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবারও সেই কোন ওয়ার্ডটা স্পেলিংটা ভুল রয়েছে এখানে সেটা খুঁজে বের করতে হবে। 4টে অপশন দেওয়া রয়েছে: ডিলার, হেসিটেট, কিউয়ার, অবভিয়াস। একজন একজন করে বলবে, যদি মনে হচ্ছে খুঁজে পেয়ে গেছো দেন বলতে পারো। বেশ, আর হেজিটেট, টিএ হবে, টিএ। ঠিক আছে, আচ্ছা, এটা তো মনে হয় এটা বুঝতে পার, মানে এটা খুব ইজি, যে এটা হেজিটেটটা হচ্ছে রাইট অপশন। হ্যাঁ, একদম ঠিক বলেছো যে টি এ হতো, তার জায়গায় এখানে টি ই রয়েছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অপশন। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটাও কিন্তু সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে পড়ছে। এখানে কিন্তু আমাদেরকে সঠিক কোন ভাবটা হবে
সেটা আমাদেরকে বোঝাতে হবে। টুডে ব্যাংকিং ইন এ সিমলেস ওয়ার্ল্ড ড্যাশ আ ডিস্টিংক্ট রিয়ালিটি। কি বসবে? ম্যাম ইজ বসবে। বেশ, নেক্সট। আর কেউ ট্রাই করো। হ্যাভ। হ্যাভ, আচ্ছা। আর হ্যাভ ম্যাডাম। আচ্ছা, আর মেয়েরা, বসবে। মেয়েরা ট্রাই করো। ইজ মনে হচ্ছে না। আচ্ছা, ইজ মনে হচ্ছে। তিনজন না দুজন ইজ বললে, দুজন হ্যাভ বললে। যারা হ্যাভ বললে কেন মনে হলো হ্যাভ? হ্যাভ মানে ছিল। হ্যাভ মানে ছিল? হ্যাভ হ্যাজ। তাই? আরেকজন হ্যাভ বললে, তার কি যুক্তি শুনি। ম্যাম হ্যাভ মানে হচ্ছে আছে, তো সেটা মানে হ্যাভ এ ডিস্টিংক্ট রিয়েলিটি সেটা বোঝাতে চাইছে, সেই কারণে হ্যাভ বললাম। আচ্ছা, ইজ যারা বললে, ইজ কেন মনে হলো? ম্যাম ইজ মানে হচ্ছে হয়, তো টুডে ব্যাংকিং ইন আ সিমলেস ওয়ার্ল্ড ইজ আ ডিস্টিংক্ট রিয়েলিটি। হ্যাঁ, কেন ইজ কেন বুঝবে? মানে হয় তাই জন্য, মানে এখন ওটা ডিস্টিংক্ট রিয়েলিটি। আচ্ছা, ঠিক। আরেকজনও ইজ বললে, কেন ইজ মনে হলো? আচ্ছা, ঠিক আছে, এবার বলি। দেখো, এখানে শুরুটাই হচ্ছে টুডে দিয়ে, আজকের কথা বলা হচ্ছে, মানে আজকালের, মানে প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে। টুডে ব্যাংকিং ইন এ সিমলেস ওয়ার্ল্ড ইজ এ ডিস্টিংক্ট রিয়ালিটি। ইজটা হচ্ছে রাইট অপশন। মানে ব্যাংকিং ওয়ার্ল্ডটাকে আজকের দিনে এই ওয়ার্ল্ডে কি চোখে দেখা হচ্ছে, বলছে একটা ডিস্টিংক্ট রিয়াল, তাকে ব্যাখ্যা করা হচ্ছে, তাকে ডিসক্রাইব করা হচ্ছে। এরকম যখন ডিসক্রাইব করব, এটাকে তো কোনো ছিল বা ওয়াজ, তো দেখো ওয়াজ তো হবেই না, কারণ টুডের কথা বলা হচ্ছে। আর হ্যাভ মানে ব্যাংকিং এর কি ছিল সেটার কথা বলা হচ্ছে না, ব্যাংকিং সেক্টরটাকেই আজকাল মানে আজকের দিনে কি চোখে দেখা হচ্ছে, সেটা হচ্ছে একটা ডিস্টিংক্ট রিয়ালিটি, একটা সেই ছুতে না পারা বা একটা খুবই দূরের কোনো বস্তু হিসেবে দেখা হচ্ছে। তাই এই ক্ষেত্রে কিন্তু ইজ বসবে। ঠিক আছে, এই কনফিউশন গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে, এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে, আর আরো একটু মানে আমি বলবো একটু ইন্টারেক্ট করো, মানে ওই মানে বেশ ওই 3-4 জনই বলছো, আরো ট্রাই করো। ভুল তো হবেই, ভুল হতেই পারে, আমরাও ভুল থেকেই শিখেছি। ভুল করবে তবেই সঠিকটা শিখবে, তাই ট্রাই করতে হবে কিন্তু। তাহলে এমনি করে যদি মানে ট্রাই না করলে কিন্তু পরীক্ষার সেন্টারে গিয়েও তখন দেখা গেল তুমি ট্রাই করতে ভয় পাচ্ছ। ঠিক আছে, নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ডস। এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া আছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই খুঁজে বের করতে হবে। ওয়ান হু ইন্টারফেয়ার্স ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স অফেন ফর সেলফিশ রিজনস। কেউ নিজের স্বার্থের জন্য অন্যের কোনো কাজকর্মে বা অন্যের কোনো অ্যাফেয়ার্সের বা সম্পর্কে নাক গলায় বা ইন্টারফেয়ার করে, এরকম একজনকে কি বলবো? স্ট্রেঞ্জার, ইন্টারপ্রিটার, ইন্টারলোপার, ফরেনার। দুইটা। ইন্টারলোপার। আচ্ছা, ইন্টারলোপার। আচ্ছা, ইন্টারলোপার। আমি ইন্টারলোপার। হ্যাঁ ম্যাম ইন্টারলোপার। ঠিক, খালি একজনই মনে হয় দুই একটা বললে। ইন্টারপ্রিটার মানে যে একজন কথা আরেকজনের মানে কোনো কথাকে সে গুছিয়ে আরেকজনের কাছে সে ইন্টারপ্রিট করে বা কথাগুলোকে প্রেজেন্ট করে বা বোঝায় বা মানে মানে সে সেগুলোকে ব্যাখ্যা করে। তাই ইন্টারপ্রিটার তো এখানে হচ্ছে না, বলছে নাক গলায় বা নিজের স্বার্থে নিজের কাজের তাগিদে সে অন্যের অ্যাফেয়ার্সে বা অন্যের সম্পর্কের মধ্যে নাক গলায়। এখানে ইন্টারলোপারটা হচ্ছে রাইট অপশন। ঠিক আছে, দেখো এই পিপিটিটা তো তোমরা পেয়ে যাবে ক্লাসের পর। এই অপশন গুলো কিন্তু মার্ক করে দেওয়া নেই, আগের গুলো যেমন মার্ক করে দেওয়া ছিল, এগুলো কিন্তু মার্ক করে দেওয়া নেই। এই জন্যই দেওয়া নেই যে লাইভ ক্লাসে তোমাদেরকে আমি এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করাবো বা জিজ্ঞেস করবো বলে। তাই কি কি কোনটা কোনটা সঠিক অপশন হচ্ছে এগুলো কিন্তু নিজেদেরকেই মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেম, তোমাদেরকে মিনিং বের করতে হবে। টু গেট অন দ্য নার্ভস, টু ইরিটেট,
টু গিভ মেডিসিন, টু হ্যাভ অ্যান ইলনেস, টু সুথ। কোনটা হবে? ম্যাম দুইয়েরটা মনে হচ্ছে। দুয়েরটা মনে হচ্ছে। আচ্ছা, আর আর কারো কিছু মনে হচ্ছে? যদি কাছাকাছি মনেও হচ্ছে যে হ্যাঁ এটা হলেও হতে পারে। ম্যাম ডি। ডি মানে 4। আচ্ছা, আর আচ্ছা আমি সঠিকটা বলে দিই। সঠিকটা হচ্ছে এ 1, টু ইরিটেট। ঠিক আছে, দুইয়েরটা কিন্তু নয়। টু গেট অন দ্য নার্ভস মানে কাউকে তুমি এতটা বিরক্ত করছো, এতটা লেভেলে গিয়ে বিরক্ত করছো বা বিরক্তের পর্যায়ে ফেলে দিয়েছো যে সে তার নার্ভস মানে তার যে আমাদের যে শরীরে যে নার্ভস গুলো হয় সেই নার্ভস গুলো যেন উঠে দাঁড়িয়ে গেছে, মানে এর মানে খুব অ্যাক্টিভ হয়ে গেছে, মানে সে এতটাই বিরক্ত বোধ করছে বা তুমি তাকে এতটাই বিরক্ত করে ফেলেছো। তো টু ইরিটেট হচ্ছে এটা রাইট, টু গেট অন দ্য নার্ভস। ঠিক আছে, নেক্সট। Select the most appropriate option to substitute the underlined ওই একই সেগমেন্ট যে কিছু মানে কোনটা ভুল রয়েছে, ঠিক আছে, বা ভুল থাকলে সঠিকটা কি হবে। ডিউরিং দ্য উইন্টার মান্থস দ্য বিয়ার্স গো উইথাউট ফুড বাই নিয়ারলি 6 to 7 months। এখানে কিন্তু শুধু ভুল রয়েছে তা না, ভুলটা তো খুঁজে বের করতে হবে, কোনটা সঠিক হবে সেটাও খুঁজে বের করতে হবে। না, প্রথমে আছে অপশন 1 নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, তারপরে আছে ফর কোয়াইট, ফ্রম অলমোস্ট, ফর অলমোস্ট। অপশন দেখে বুঝে যাওয়া উচিত যে ভুলটা কোথায় রয়েছে। আগে যদি আমি জিজ্ঞেস করি কোথায় ভুল রয়েছে সেটা বলো দেখি। নিয়ারলি। নিয়ারলিটা ভুল রয়েছে। ঠিক আছে, বাই নিয়ারলিটা ভুল রয়েছে, আমি এটা বলে দিলাম, ও যেহেতু বললো ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক। তাহলে বলো এবার সঠিক কোনটা হবে। অপশন 4। অপশন ফর অলমোস্ট। ফর অলমোস্ট। ঠিক। ডিউরিং দ্য উইন্টার মান্থস দ্য বিয়ার্স go without food for almost 6 to 7 months। এবার এখানে একটু বোঝার ব্যাপার আছে, এই বাই নিয়ারলিটার পরিবর্তে কেন ফর অলমোস্ট বসলো। দেখো এখানে এই আমরা যখন অলমোস্ট বা নিয়ারলি ইউজ করি একটা জিনিসের বা কিছু কিছু জিনিসের প্রোগ্রেস বোঝায় বা কোনো সেটা মানে কোনো টাইম হোক বা কোনো টাইমের প্রোগ্রেস বোঝায়, বা যখন আমরা কোনো কিছুকে মেজার করি, কোনো কিছুকে কাউন্ট করি কোনো জিনিস, মানে ওই যে এখানে বিয়ার গুলো বলছে শীতকাল এলে তাদের মানে তারা কোনো খাবার পায় না, না খেয়েই থেকে যায়। কেন, স্বভাবতই দেখবে বিয়ার্সরা যেখানে থাকে ভল্লুকরা, ওরা তো শীত প্রধান দেশে থাকে। এবার যেহেতু তুষারপাত হয় ওরা মানে সে গাছপালা বলো বা এমনি যেখান থেকে খাবার মানে খাবারের সংখ্যা বা অ্যাভেলেবিলিটি কমে যায়। তো স্বাভাবিকভাবেই ওরা পুরো মানে শীতকাল পুরো না খেয়ে কাটিয়ে দেয়। তো এখানে যেহেতু আমরা একটা টাইম স্প্যানকে মেজার করছি বা কত কত মানে কতটা সময় জুড়ে তারা না খেয়ে থাকে, এই যে প্রোগ্রেস অফ থিংস এখানে আমরা কাউন্ট করছি, টাইম বা ডিস্টেন্স কে যখন আমরা কাউন্ট করব বা মেজার করব অ্যামাউন্ট অফ টাইম অর ডিস্টেন্স, তখন কিন্তু আমরা ফর ইউজ করব এবং ফর অলমোস্ট এটা আমরা ইউজ করে থাকি। তাই এখানে যেহেতু অপশন আমাদের ফর অলমোস্টই রয়েছে আর বাই নিয়ারলিটা বসবে না, তাই অপশন 4 হচ্ছে আমাদের রাইট অপশন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবার সেই একই জিনিস, কোন ম্যাম দুইয়েরটা হবে। মিডিল। হ্যাঁ ডুয়েটটা MIDD এলি। অথরিটি হবে, AUTHORITY অথরিটি। কারেক্টটা হবে যে যে শেষে বললে হ্যাঁ অথরিটি, অথরিটিটা ভুল আছে, মেডেল বলে কিন্তু ওয়ার্ড হয়। ঠিক আছে, মিডল তো হয়ই, মেডেলও হয়। অথরিটি এখানে এ হতো, ও রয়েছে, তাই অপশন 4 হচ্ছে রাইট অপশন।
দেখো যদি ভেবে থাকো যে এই ইনকারেক্টলি ওয়ার্ড স্পেলড ওয়ার্ড এর আমি এই টপিকটাতে আমি 1 নম্বর আমার কনফার্ম, তাহলে কিন্তু সেটাও নয়। এমন এমন কিছু ওয়ার্ড থাকতে পারে, ইচ্ছা করে ওরা এরকম ওয়ার্ড দেয় যাতে স্টুডেন্টস ক্যান্ডিডেটস কনফিউজড হয়। তোমার প্রথমেই মেডেলটা দেখেই তোমার মনে হয়ে গেল যে এটা মিডল হবে, কিন্তু অনেক সময় অনেকে জানি না যে হ্যাঁ মিডল বলে একটা ওয়ার্ড হয়। তাই তারপরেও যার একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ছিল সেটার দিকে তাকাই না, তাহলে এখানেই কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। প্রোটেস্ট, একই অর্থযুক্ত ওয়ার্ড খুঁজে বার করতে হবে। প্রোটেস্ট করা, প্রতিবাদ করা। অ্যাসিস্ট। অ্যাসিস্ট। অ্যাসিস্ট, কেন অ্যাসিস্ট? অবজেক্ট 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 সাপোর্ট। সাপোর্ট, হোয়াই ম্যাম সাপোর্ট? প্রোটেস্ট মানে কি বললেন? প্রতিবাদ করা। প্রতিবাদ। অবজেকশন করা হয়। অবজেক্ট হবে। ইয়েস অবজেক্ট। ইয়েস এক্স্যাক্টলি, অবজেক্ট। কেন অ্যাসিস্ট? অ্যাসিস্ট মানে কোনো কিছুর সঙ্গে আরো সহায়তা করা বা সহযোগ করা। সাপোর্ট, তাকে তুমি সাপোর্ট করছো, তো সাপোর্টের সঙ্গে প্রতিবাদের প্রোটেস্টের কি সম্পর্ক? এখানে অবজেক্ট করা মানে প্রতিবাদ করা বা মানে অবজেকশন ফাইল করা। অপশন 4 হচ্ছে রাইট অপশন। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবারও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের উপরে প্রশ্ন। দ্য ড্যাশ ফর আ ভ্যাকসিন কুড টেক আপ টু আ ইয়ার। কি বসবে? ট্র্যাক। ট্র্যাক। আর সার্চ। আর স্টার্ট Pursuit. পারসুয়েট পারসুইট। আর যে সার্চ বললে, যে দুজন মনে হয় সার্চ বললে, ঠিক বলেছো। দ্য সার্চ ফর আ ভ্যাকসিন উড টেক আপ টু আ ইয়ার। একটা ভ্যাকসিনকে মানে কি কোন রোগের জন্য কোন ভ্যাকসিনটা প্রপারলি ইউজড হবে এটার পেছনে গবেষণা করতে এবং আবিষ্কার করতে মানে 1 বছর সময় লেগে যেতে পারে। ঠিক আছে, ট্র্যাক কেন করবে? ভ্যাকসিন তো ট্র্যাক করার জিনিস নয়। কোন সঠিক ভ্যাকসিনটা লাগবে সেটা সেই পর্যায়ে মানে সেই অবধি যাওয়া, উপনীত হওয়া, ডিসিশনে উপনীত হওয়া অবধি যে একটা খোঁজ চলে, একটা মানে একটা যে সায়েন্টিস্টরা যেটা একটা খোঁজ চালায়, তো সেখানে সার্চটা হচ্ছে রাইট অপশন। ঠিক আছে, ঠিক আছে, এরকম ভুল হতে পারে, হয় প্রথম দিকে এগুলো হয়, আস্তে আস্তে করতে পারবে। ম্যাম ডিফারেন্স বিটুইন সার্চ এন্ড ট্র্যাক। সার্চ অ্যান্ড ট্র্যাক, ট্র্যাক মানে কোনো কিছুকে তুমি ট্র্যাক করছো। ধরো বাজারে কোনো একটা ভ্যাকসিন অ্যাভেলেবেল নয়, তুমি ওষুধ দোকানে বা মেডিকেল কলেজগুলোতে বা ধরো ব্লাড ব্যাংক বা মানে যে ব্লাডও ধরো কোনো 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 ইয়ের মানে ব্লাড গ্রুপের ব্লাড অ্যাভেলেবিলিটি নেই, তুমি বলে রাখলে, তুমি অর্ডার দিয়ে রাখলে এবং তুমি তাকে ট্র্যাক করছো যে কোন সময় সেটা অ্যাভেলেবেল হবে বাজারে। এটা আমাদের মানে কাপড় চোপড়ের সঙ্গেও দেখবে হয় বা ওষুধের সঙ্গেও হয়। অনেক সময় সব জিনিস আউট অফ স্টক হয়ে যায়, তুমি ট্র্যাক করলে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে দেখি ওটা অ্যাভেলেবেল হয়েছে কিনা। অ্যামাজনে কি ফ্লিপকার্টে কোনো একটা জিনিস তুমি কার্ট করে রেখেছিলে, সেটা আউট অফ স্টক হয়ে গেছে, তারা বলে না যে উই উইল বি নোটিফাই ইউ ওয়েন ইট উইল বি অ্যাভেলেবেল। তো সেটা তুমি ট্র্যাক করলে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে দেখি তো আজকে এটা অ্যাভেলেবেল আছে কিনা, সেটা ট্র্যাক করা। সার্চ মানে কি হচ্ছে, আমি সেটা খোঁজ চালাচ্ছি, সেটা আমি এখনো পাইনি, সেটা আমি এখনো হাতেই পাইনি, এবার কবে পাবো তার কোনো ঠিক নেই, সেটা আমার 1 বছর সময় লেগে। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হোপ ইউর প্যারেন্টস ড্যাশ শুন। এগুলো কিন্তু একদম বেসিক গ্রামার, ঠিক আছে। আর রিকভার আর কেউ শুধু রিকভার বলছো না আর রিকভার? আর রিকভার হবে। আর রিকভার। হ্যাঁ আর রিকভারি। ম্যাম আমি শুধু রিকভার বলছি। লাস্টের জন শুধু যে রিকভার করলো সে সঠিক। ম্যাম রিকভার হবে, রিকভার। আই হোপ ইউর প্যারেন্টস রিকভার সুন। আর রিকভার সুন কেন?
রিকভার তো করবেই, কিন্তু তারা যদি হতো সেন্টেন্সটা ইওর প্যারেন্টস আর রিকভারিং সুন, তখন আর বুঝতো। এখানে সে আশা করছে, সে একটা হোপ দিচ্ছে যে আশা করি তোমার প্যারেন্টসটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এটা আমরা বলিও, দেখবে আমরা লিখি বা আমরা এরকম, এটা এটা খুব কমন একটা কথা যে কখন কারোর সুস্থতা কামনা করে। আই হোপ ইউর প্যারেন্টস রিকভার সুন। এটা কিন্তু খুব ইজি, কিন্তু এই ইজির মধ্যেই আমরা এই সিলি মিস্টেক গুলো করে আসি। এই ধারণাগুলো যদি ক্লিয়ার হয় ম্যাম তাহলে, হ্যাঁ বলো। বলছি প্যারেন্টস এর সাথে কি আর হয়? আর হবে না তো, এমনি তো বললাম এই ক্ষেত্রে তো আর একদমই হচ্ছে না, হবেই না, খালি রিকভার হবে। অপশন 2 হচ্ছে রাইট অপশন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মেনি ড্যাশ টেলস ইভোক দ্য মেমোরি অফ আকবর অ্যান্ড বীরবল। আকবর আর বীরবল আমরা জানি সবাই, তাদের মেমোরি গুলো বিভিন্ন ধরনের গল্প কি করে? পপুলার। অপশন ডি 4 নম্বর। পপুলার। করে 4 নম্বর ম্যাম। পপুলার। এটা খুব মনে হয় ইজি। মেনি পপুলার টেলস ইভোক দ্য মেমোরি অফ আকবর অ্যান্ড বীরবল। ঠিক আছে, অনেক গল্প আছে, অনেক টেলস আছে, অনেক এরকম গল্প বলা হয় যেগুলো কিনা আকবর আর বীরবলের মেমোরি গুলোকে আমাদের সামনে আরো বেশি করে তুলে ধরে। ঠিক আছে, তো অপশন 4 হচ্ছে আমাদের রাইট অপশন। আজকের মতন যতটা প্র্যাকটিস করানোর আমার ছিল, হয়তো যেটা আরেকটা যেটা ক্লোজ টেস্টের কথা বললাম সেটা হয়তো করাতে পারলাম না, সেটা আমি অন্যদিন করাবো। তো যেটা মেইনলি যে প্রশ্নগুলো থাকে বা প্রশ্ন আসে সেই টপিক গুলোকে কভার করে আমি একটা জেনারেল একটা আউটলুক দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। তো এরপর যদি তোমাদের কারোর কোনো ক্লাস স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো। ম্যাম সব থেকে বেশি অসুবিধা হচ্ছে মানে বোঝাটা, ঠিক আছে, মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ওখানেই প্রবলেমটা হচ্ছে। মানে কিসের, কোন কোন জিনিসটা, মানে কোন টপিকটার মানে, সেটা তোমাকে বলতে হবে তো আগে। যে ইডিওমেটিক ওয়ার্ড গুলো আছে, তারা লাইন যে পড়ে বলছে একটু বলে নিক। হ্যাঁ বলো। লাইন পড়ে যে মানে বোঝে, কিছু কিছু ওয়ার্ড আছে কঠিন, সেইগুলো। হ্যাঁ, ওটার জন্যই তো বললাম না, দেখো কঠিন কঠিন ওয়ার্ড কিন্তু এক দুটো প্রশ্নের ক্ষেত্রে ওরা মানে দিতেই পারে বা দেবেই, এটা তুমি ধরেই নাও, মানে ধরেই তোমাকে যেতে হবে। তার জন্য না একটু ওই যে বললাম না, ইংলিশের ওয়ার্ড স্টক মানে বাড়াতে হবে। মানে এগুলোর কোনো শর্টকাট নেই, জানো তো, যে কেউ মানে কোনটার অর্থ কি হবে বা হতে পারে। সেখানে এবার যে বললাম যে আমাদের লাস্ট রিসর্ট হচ্ছে, একদম লাস্ট, সেটা হচ্ছে গেস করে যেগুলো বা আন্দাজে যেগুলো টিক করে আসবে। তার আগে অব্দি কিন্তু একদম চেষ্টা করো, নিজের 100% দিয়ে চেষ্টা করো যে কি বলে, মানে যতটা সম্ভব 4টের মধ্যে 2টো অপশনের মিনিংও যেন আমি জেনে যেতে পারি। ঠিক আছে, এইগুলোর জন্য একটু পড়তে হবে, মানে এগুলো পড়া ছাড়া আর কোনো শর্টকাট নেই। একটু পড়াশোনা, মানে একটু ভালো রকমেরই পড়াশোনা কিন্তু। ঠিক আছে ম্যাডাম। ম্যাম ভোকাবুলারির কিছু স্টক বাড়ানোর জন্য কি করব? ভোকাবুলারি স্টক বাড়ানোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। গ্রামার মানেই তো বুঝতে পারছো প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে, যত প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন বলো, বা আজকাল দেখবে অনেক বাজারে ভালো ভালো বই আছে গ্রামার ভোকাবুলারির উপর, সেগুলো যদি মানে প্র্যাকটিস করতে পারো, ভালো করে পড়তে পারো। হ্যাঁ, আমি বলছি যে ম্যাম কোনো লিস্ট বা কিছু কি পাবো? মানে কিসের লিস্ট? মানে ওই ভোকাবুলারির যে একটা ওয়ার্ড লিস্ট কতগুলো করতে হবে বা। হ্যাঁ ওটা কতগুলো, হ্যাঁ এরকম না কোনো ধরা বাঁধা নেই। কোনো একটা বই কিনলে সে বইয়ে হয়তো যতটুকু দেয়া রইলো তুমি ততটুকুই পড়লে। এবার ধরো তোমার একটা বই হলো না, তুমি আরেকটা বই কিনলে বা গুগল থেকে কিছু কালেক্ট করলে, আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালস দেবো, নোটস দেবো, সেখান থেকে সেগুলোও পড়ে গেলে। এগুলো না ধরা বাঁধা কোনো লিমিট নেই। ওকে ম্যাম। আর কিছু প্রশ্ন? হ্যাঁ ম্যাম, বলছিলাম ওই ফেজাল ভার্ব যেগুলো আছে, কোনো ভার্বের পরে যে প্রিপোজিশন গুলো বসে, সেগুলো তো অনেক রকম হয়, ওগুলো পুরোপুরি মুখস্থের উপরে বেসড হয়, নাকি ওর কোনো রুলস টেকনিক ফলো করে করা যায়?
রুলস বলতে ওটাই দেখবে যে যত বেশি তুমি সেন্টেন্স পড়ছো বা পড়ার মানে এটা বাড়াচ্ছ ফ্রিকোয়েন্সি, তত বেশি মানে ফ্রেজাল ভার্ব রিলেটেড, তত বেশি তুমি সেগুলো সম্বন্ধে পরিচিত হতে পারবে। মানে আর তুমি যত বেশি পরিচিত হবে তত তুমি সেগুলোকে মনে রাখতে পারবে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও আমি বলবো যে সেরকম কোনো শর্টকাট টেকনিক বা মেথড কিছু নেই, মনে রাখতে হয়, ইউজ করতে হয়। বা তুমি যদি নিজে ব্যবহার করতে শিখে যাও না, তাহলে তুমি বুঝতে পারবে। দেখবে রানের উপরে দেখা গেল অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে, তারপরে কল, এরকম অনেক ফ্রেজাল ভার্বের দেখা গেল অনেকগুলো, কল অফ, কল আউট, কল ইন, কল অন, এরকম প্রচুর ফ্রেজাল ভার্ব আছে। তো কোনটার অর্থ কোনটা, এটা কিন্তু ওই সেন্টেন্স বা প্যারাগ্রাফে ইউজ করা করতে করতে বা যত তুমি ওগুলো করবে না, করতে করতে তোমার সেগুলো মনে থেকে যাবে। তবে ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস এগুলোর উপর দেখবে খুব জোর 2 থেকে 3টে কি ফ্রেজাল ভার্ব ইডিয়ামস মিলে 2টো প্রশ্ন রইলো, সেক্ষেত্রে অতটা চাপ নেওয়ারও কিছু নেই। তুমি যদি একটু ভালো করে পড়ে যাও এবং অপশন গুলো ভালো করে পড়ে যদি মানে ক্লিক করে দিতে পারো, দেন তো হয়েই গেল আর কি। ইডিএমস এর ক্ষেত্রে মিনিংটা পুরো পাল্টে যায়, মানে আমাদের যেমন যে ব্যাপারটা আছে সেক্ষেত্রে তো মানে আননোন হলে তো অনেক প্রবলেম হয়ে যায়। না, ইডিয়ামসটা কিন্তু মানে ওই অনেকটা আমরা বাংলাতেও যেমন আমরা ইউজ করি, প্রবাদ গুলো ইউজ করি, ঠিক সেরকম ইংলিশেও এরকম প্রবাদ রয়েছে আর কি। হ্যাঁ, সেটাই বলছি। আর ম্যাম ওই যে আননোন ওয়ার্ড, যেমন আমরা মিডিলের ক্ষেত্রে প্রবলেমটা হলো, সেক্ষেত্রে হয়তো কোনো একটা ভোকাবুলারি আমাদের জানার মেমোরিতে নেই, মানে জানি না, সেরকম দুটো আছে আমার দেখে মনে হচ্ছে, হয়তো প্রথমটাকে আমি চুজ করলাম কিন্তু সেটা আদৌ মানে ভোকাবুলারিতে আছে সেটা আমাদের জানা নেই, সেক্ষেত্রে তো ভুল হয়ে যায়, মানে ভোকাবসের স্টকের উপর ডিপেন্ড করছে এটা। হ্যাঁ, এটা কিন্তু মানে ওই জন্য বললাম না, যত বেশি তুমি প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার্স বলো বা এই মক টেস্ট গুলো দেওয়া, যত বেশি তুমি মক টেস্ট দিতে পারবে তত তোমার লাভ। তারা কি তোমার ভ্যারাইটি অফ কোশ্চেনের সঙ্গে তুমি পরিচিত হতে পারবে। আর এখন যা কম্পিটিশন, তাতে তোমাকে এক ধাপ করে এগিয়েই থাকতে হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, আশা করি আর কারুর। হ্যাঁ, বলো। ম্যাম বলছিলাম আপনার কি কি বার ক্লাস আছে একটু বললে সুবিধা হতো। ওইটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে গো। ওইটা ঠিক আস্তে আস্তে ক্লাসের শিডিউল, টাইমিং সব জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম। সব গ্রুপে জানিয়ে দেওয়া। ম্যাডাম, হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, আমরা ধরুন ইয়ের জন্য পড়ছি, ওই সামনে ধরুন WBCS আছে, বুঝতে পারছেন তো? এবার WBCS মানে আমরা তো ধরুন মানে অনেকদিন ধরে পড়ছি, মানে বয়সটাও ধরুন প্রায় 30-এর কাছাকাছি। এবার আমাদের ধরুন গ্রাজুয়েশন এমএড সবকিছুই আছে, এবার ধরুন SSC রিক্রুটমেন্টও ঠিকঠাক নেই, তাই চাইছি আমরা WBCS টা পড়ে, মানে ইংলিশ বা ডেসক্রিপটিভে এখন প্রবলেম হচ্ছে, ওটা যদি এখন আমাদেরকে হেল্প করেন খুব সুবিধা হয়। তাছাড়া মোটামুটি ভাবে পারছি, এবং কি বলুন তো, মানে এই বয়সে মানে ওই কনসেন্ট্রেশনটা ধরে রাখা, মানে একটা তো বিভিন্ন রকম মেন্টাল প্রেশার আসছে, পারিবারিক বা ধরুন বিভিন্ন ভাবে প্রবলেম আছে, যে ওই টাইম ম্যানেজমেন্টটা বা ডেসক্রিপটিভটা একটু যদি আপনি সুবিধা করেন, যে কিভাবে পড়লে সুবিধা হবে একটু বললে ভালো ম্যাডাম। মানে তুমি WBCS এর ইংলিশটার কথা বলছো? হ্যাঁ, WBCS ইংলিশটার কথা বলছি ম্যাডাম। WBCS এর ইংলিশটার ক্ষেত্রে কিন্তু ওখানে একটা রাইটিং এর উপরও একটা হ্যাঁ, ওই রাইটিংটা একটু প্রবলেম হচ্ছে, ওই ধরুন রিপোর্টটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না, ওই যে বিভিন্ন যে প্যারাগ্রাফ গুলো আছে ওইগুলোকে ধরুন আনকমন সেক্টরের ক্ষেত্রে আমরা কিভাবে ওগুলো করবো একটু বললে ভালো হতো। আর আমি ধরুন মোটামুটি ভাবে মেন হচ্ছে পেপার পড়ো, রেগুলার পেপার ফলো করো। পেপারটা পড়বো অবশ্যই, হিন্দু, টেলিগ্রাফ। হিন্দুটা ম্যাডাম তো পাওয়া যাচ্ছে না, হিন্দুটা তো ধরুন মোটামুটি ভাবে সব জায়গায় অ্যাভেলেবল না। তুমি টেলিগ্রাফ পড়ো। আর ওটা কি পুরোটাই পড়বো না, যেগুলো ধরুন রিপোর্ট লেখা আছে বা রিপোর্ট প্লাস দেখবে এই যে এখন বাজেট নিয়ে যেটা বেরোলো, বাজেট নিয়ে দেখবে কেউ আলাদা করে, যেমন আনন্দবাজার পত্রিকাতে দেখবে 1, 2, 3, 4, হ্যাঁ 4 নম্বর পেজে দেখবে প্রতিবেদন লেখে অনেকে, একটা পুরো আর্টিকেল লেখে একটা যে কোনো বিষয়ের উপর, মেয়েদের কাজের স্বাধীনতা। 4 নম্বরের জন্য হয়নি, 4 নম্বরের জন্য WBCS মিলিটা হয়নি, কত খারাপ লাগছে।
মধ্যে তোমার সবই ঠিকঠাকই আছে, তুমি জাস্ট ওইগুলো প্র্যাকটিস করো এবং ওইগুলো সম্বন্ধে নলেজ জেনে যাও। আর আজকাল তো দেখো, আজকাল শুধু তোমার ওই মানে ইন হ্যান্ড মানে তোমার কি বলবো যে মানে তুমি সবসময় তোমাকে কোনো থেকে কালেক্ট করে কিনে পড়তে হবে তা না, এখন তো সবকিছু তোমার ফোনে তোমার মজুদ। এখন তো আনন্দবাজার থেকে শুরু করে, টেলিগ্রাফ থেকে শুরু করে, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে সবকিছু তুমি ফোনের যে নিউজ পোর্টাল সেখানে পেয়ে যাবে। সেখানে তুমি ডিটেইলিং এ তুমি সেই লেখাগুলো পাতার পর পাতা, পেজের পর পেজ তুমি পাবে। তো সেখান থেকেও তুমি পড়তে পারো, প্রিপেয়ার করতে পারো। ওইগুলোকে এখন ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, ডিটেলসে পড়ে এবার তুমি খাতায় কি মানে তোমার যতটুকু মনে হলো ইনফরমেশন তুমি খাতায় নোট ডাউন করে রাখলে। আর ওয়ান ওয়ার্ড এখন কি করে করবো, ওয়ান ওয়ার্ড বা এইগুলোকে ওইগুলো মোটামুটি কত করতে হবে, মানে 1-2 হাজার না মোটামুটি ধরুন যেগুলো মানে প্রিভিয়াস এর সেগুলোকে ফলো করতে হবে? প্রিভিয়াস তো অবশ্যই ফলো করলে ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে নতুন তো পড়ে যেতেই হবে। যতটা তুমি তোমার ক্যাপাবিলিটি মনে রাখার, মেমোরাইজিং করার তোমার, এবং সেগুলো যদি তুমি রিভাইজ করো না, তো রিভাইজ করলে দেখবে অনেক সময় সেগুলো খুব খুব চট করে তুমি ভুলবে না। আচ্ছা ম্যাম, বলছি হ্যাঁ, যে বলো। আমাদের ওই ইংলিশটা কি একদম বেসিক থেকে শেখানো হয় এখানে? বেসিক থেকে শেখানো অবশ্যই হয়, কিন্তু তোমাদের ক্লাসের বা তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমার যে টার্গেট করে পড়ানো হচ্ছে বা পড়ানো হবে, সেটার উপর বেস করে সিলেবাস ক্রিয়েট করা বা ক্লাস ভাগ করা হবে। সেখানে যেহেতু দেখো, বেসিক থেকে তো তুমি বই কিনেও পড়তে পারো, বইয়ে তুমি সব ডিটেইলিং এ একদম পাতার পর পাতা থাকবে, কিন্তু আমাদের এখানে আমাদের যেটার জন্য তোমরা আজকে এতক্ষণ আমার সঙ্গে আছো, যে চাকরি পেতে হবে, চাকরির জন্যই আমাদের এত ক্লাস করা, নোটস সংগ্রহ করা, এখানে যোগদান করা, যুক্ত হওয়া। তাই আমাদের মূল যে মোটো সেটাকে সামনে রেখে কি করে তোমরা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারো, সেটার কিছু টেকনিক্স, মেথড এবং কি করে মনে রাখতে পারো, এটার উপরই জোর দিয়ে কিন্তু ক্লাসগুলো করানো হবে।